5 মিনিট লাগতে পারে, কেন? হ্যাঁ ভাইয়া, শুরু করেন। করে নোটপ্যাডে দিতে, আপনাদেরকে চ্যাটে দিতে হয়। অনেকের কাছে এটা অনেক সময় হারায়ও যায়, অনেক সময় অনেকে লিখে রাখেন, খুঁজে পান না। তো এই নোটগুলো আমি একটা নোটপ্যাডে এখন থেকে নোট করে দিব। নোটপ্যাডের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা অনলাইন নোটপ্যাড, এটা অটোমেটিক আপডেট হবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর এই নোটপ্যাডটাতে জয়েন করার জন্য একটা অ্যাক্সেস কোড দিয়ে দিয়েছি আমি, আপনারা সেই অ্যাক্সেস কোডের থ্রুতে এই নোটপ্যাডটাতে জয়েন করতে পারবেন। জয়েন করতে পারছেন আপনারা? হ্যাঁ, কোডটা কত ভাইয়া? চেক করেন, চ্যাট চেক করেন। আচ্ছা, পাইছেন আপনারা? পারছেন? জয়েন করতে পারছেন? ভাই আমার এটা একটু কেটে গেছে, আবার জয়েন করছি, আমি তো মেসেজটা দেখতেছি না। কেউ একজন কপি করে পেস্ট করেন আবার। কেউ একজন কপি করে দিয়ে দেন। হ্যাঁ, মনে হয় কেউ দিয়ে দিচ্ছে। পারছেন আপনারা জয়েন করতে? জি ভাই, পারছি। দেখতে এরকম ইন্টারফেসটা। আমি প্রতিদিন টপিকগুলো লিখে দেবো ডেট বাই ডেটে, আপনারা সেখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনারা শুধুমাত্র দেখতে পারবেন, কোনো কিছু এডিট করতে পারবেন না। কারণ এডিট করতে দিলে অনেকে হয়তো ভুলে ডিলিট করে দিলে কিছু, তখন আবার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, বলেন। এখানে আপনার থেকে কমেন্টে কি কমেন্ট চাচ্ছে, ওখানে কি কিছু দিতে হবে? চাচ্ছে যে না দিলে হয় না? না, না, তাছাড়া তো কমেন্ট দিতে হয়। আপনার স্ক্রিনটা দেখি তো আমি। কমেন্টটাই তো ভাই অ্যাক্সেস, এটা পাসওয়ার্ডটা, কোডটাই দিতে হবে, কোড। দেখান। আপনার একজনের স্ক্রিনটা দেখান না, তাহলে আমি বুঝতে পারবো। একটা মিনিট নয়েজ করে দেখি ওনার কোডটা। একসাথে দুই একজন করে বলছেন কেন? ঠিক আছে, কমেন্ট বলতে আমি এখন তো কিছু লিখি নাই এখানে, এই জন্যই ওই একটা লাইন দেখাচ্ছে, বুঝছেন? আমি যখন আরো লিখবো আরো দেখাবে। দেখতেছেন না, ডেট 25/10/20। একটা আপনি স্ক্রিনটা রাখেন এখানে, এটুকুই রাখেন। রিলোড দেন এটা, আর টপিকের পাশে দেখবেন ডেমো লেখা হচ্ছে, রিলোড দেন। আবার দেন, এখন দেন। ডেমো লেখা হচ্ছে, এটাই হচ্ছে নোট। নোটটা যেহেতু ছোট, এই জন্য এখানে দেখাচ্ছে। কমেন্ট দিতে হবে। কমেন্ট যদি আপনারা যদি আমার কোনো টপিকের উপর কোনো কমেন্ট থাকে, শুধু ক্লাসে করবেন, এখানে ভার্চুয়ালি কমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছেন? এই নোটটা যেহেতু এখনো ছোট, মাত্র এক লাইন লিখেছি আমি, সেজন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না। যখন আমি লাইন আরো বাড়াবো তখন হয়তো আপনারা এটা বুঝতে পারবেন। আমার কাছে হয়তো ইন্টারফেসটা অনেক বড় দেখাচ্ছে, আমাকে ওখানে প্রোটেক্ট দেখাচ্ছে, বুঝে নাই? প্রোটেক্টেড দেখাচ্ছে। এটা প্রোটেক্টেড। আমি যেহেতু কিছু লিখি নেই এখন, এটা এরকমই থাকছে। আমি যখন কিছু লিখবো তখন দেখবেন এটা আপডেট হবে। আমি এখানে একটা ডেমো কন্টেন্ট দিচ্ছি।
থাকবে, কারণ এটা যেন কেউ না ইয়ে করতে না পারে, কেউ দেখতে না পারে, আমরা আমাদের বাইরে যেন কেউ দেখতে না পারে, এই জন্য আমি এটাকে প্রোটেক্টেড করে রাখছি। কাইন্ডলি আপনি রিলোড দেন টেস্টটা। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছেন, আমি তো বলিনি অফ করতে। যে পেজটা নোটপ্যাডের পেজটা রিলোড দেন, দিছেন? দেখেন এখন লেখা চলে আসছে না? জি ভাইয়া। এটা হচ্ছে ওয়ার্কিং পেজটা, আপনি দেখবেন নিচে প্রোটেক্টেড আসলো কিনা, কখন আসলো, আমি এটা কবে আপডেট করছি সেটাও চলে আসবে, বুঝতে পারছেন? আপডেট ডেটও চলে আসবে, নিচে হচ্ছে কমেন্ট অপশন আসছে। এটা হচ্ছে কি, আপনারা যদি আমার টপিকটা পড়ে আপনার যদি মনে হয় যে আমি একটা আপনাকে প্রশ্ন করি বা কমেন্ট করি বা আমি আপনাকে একটা ফিডব্যাক দিই, ভালো খারাপ, সেক্ষেত্রে আপনি এখানে আপনার নাম লিখে কমেন্টগুলো করতে পারেন। তবে এখানে কমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, এমন না যে আপনি নাম লিখে কমেন্ট করতে পারবেন। এখানে আপনাকে অ্যাকাউন্ট করে তারপর কমেন্ট করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট করাটা খুবই সহজ, ইমেল আর পাসওয়ার্ডটা দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। ইমেল আর পাসওয়ার্ড বলতে ইমেলের পাসওয়ার্ড না, যে কোনো একটা ইমেল দেবেন আর পাসওয়ার্ড দিলে হয়ে যাবে, আপনাকে মেল ভেরিফিকেশনও লাগবে না, বুঝতে পারছেন? তখন আপনি এখানে কমেন্ট করতে পারবেন। আপাতত আমি এখানে যা লিখবো তাই চলে আসবে, আমার কথা বুঝছেন? আমি যখন আস্তে আস্তে আমার লেখাটা বড় হবে, আমাদের দিন যত দিন যাবে তত কিন্তু আমাদের টপিকটা আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনি এখন রিলোড দিয়ে দেখেন, দেখবেন এখন কোনো কন্টেন্ট নেই। এখন রিলোড দেন আরেকবার, এখন কিন্তু কোনো কন্টেন্ট থাকবে না, টপিকগুলো থাকবে, দেখতেছেন? জি ভাই। টপিকগুলো ডিলিট করে দিচ্ছি। এটা তো ওয়ার্কিং প্লেস, আমি যত বেশি লিখবো, আমি লিখে লিখে সেভ করবো, আপনারা একটু কাইন্ডলি রিলোড দিয়ে এটা আবার নিয়ে নেবেন। আর প্রতিবার অ্যাক্সেস করার সময় আপনার কাছ থেকে কিন্তু অ্যাক্সেস কোডটা চাইবে, কিন্তু কুকিটা থাকে, কুকি থাকলে অ্যাক্সেস কোড চাইবে না, যদি কুকিটা চলে যায় তাহলে অ্যাক্সেস কোড চাইবে, বুঝতে পারছেন? জি ভাই। চলে গেলে অ্যাক্সেস কোড চাইবে, কুকি থাকলে অ্যাক্সেস কোড চাইবে না, তো মনে রাখবেন। এটা দিলাম যাতে করে আমাকে বারবার করে এগুলো কপি করে করে দিতে না হয়, অনেকে চান কপি করে দেয়, অনেক সময় পুরোটা কপি হয় না, তো এই জন্য এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা। এখন আমরা আমাদের টপিকে থেকে যাই। গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা হয়েছিল কি নিয়ে একটু বলবেন কাইন্ডলি? ভাইয়া আজকে মনে হয় সম্ভবত হচ্ছে কি কন্টেন্ট এসইও সম্পর্কে ক্লাস হওয়ার কথা ছিল। ওই যে একটা ভাইয়ার গিগ পাবলিশ হয়েছিল, ওইটা ফুল করতে চাইছিলেন। ভাইয়া ভিডিওটা মেকিং দেখাইছিলেন গত ক্লাসে। ওকে, ঠিক আছে। আপনারা কনফিডেন্স এটা বুঝতে পারছেন না, বুঝছি না কেন, খুব মনোযোগ দিয়ে মনে রাখছি। কনফিডেন্স নিয়ে আলোচনা করতে সমস্যা। আপনারা স্ক্রিনটা অফ করে দেন, আমি আমারটা শেয়ার করছি। আমার আসলে স্টেপগুলো লেখা ছিল আগে থেকেই, এখন মুখস্থ থাকবে কিনা আমি শিওর না, তাও যতটুকু আমার পুরোনো ডিসপ্লে ছিল, যতটুকু মনে থাকবে ততটুকু লিখতেছি পয়েন্টগুলো। আমি এগুলো একটু লিখে ফেলি, হ্যাঁ, তাহলে আমি আবার আলোচনা করতে করতে মনে থাকবে না।
ছয়টায় মনে পড়লো, 6টায় লিখলাম। আর তো একটা এখানে হয়তো আমি কোনো দুটা পয়েন্টকে একটা পয়েন্টে করে দিছি, হয়তো আমার কাছে মনে হচ্ছে দুটা পয়েন্টকে একটা পয়েন্ট করা হয়েছে, অথবা একটা পয়েন্ট আমি ভুলে গেছি, আমার নোট করা ছিল। তো আপনারা একটু শীটটা একটু চেক করে দেখেন যে এটা আপডেট হয়েছে কিনা শীটে। আপডেট হয়েছে? জি ভাই আপডেট হয়েছে। আমরা একটা ডেমো দেখি, যেটা পুরোপুরি বোঝার জন্য আমরা একটা ডেমো দেখি। তো আমরা যখন কোনো একটা বায়ারের জন্য কন্টেন্ট লিখি বা লিখবো, তখন বায়াররা আমাদেরকে কি কি জিনিস দেয় সেটা একটু জানাচ্ছে বা জানার বা বোঝার চেষ্টা করি। তবে আমি একটা বায়ারের জন্য কাজ করব, বায়ার আমাকে একটা কিওয়ার্ড দিবে যে তুমি আমাকে এই কিওয়ার্ডের উপর কন্টেন্ট লিখে দাও। শুধুমাত্র অনেক সময় কিওয়ার্ড দিলে হয় না, কিওয়ার্ডের সাথে সাব কিওয়ার্ডেরও প্রয়োজন হয়। সাব কিওয়ার্ডটা আমাকে কিওয়ার্ডটাকে ভালোভাবে বুঝতে সহযোগিতা করে। বায়ার আমাকে কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড দিয়ে দিতে পারে, অথবা বায়ার আমাকে কিওয়ার্ড দিয়ে দিতে পারে, এবং বায়ার আমাকে বলে দেবে যে এটা কত লেন্থের কন্টেন্ট হবে, অথবা আপনার গিগের মধ্যে উল্লেখ আছে যে আপনি 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন বা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন, সেটা আপনার বিষয়। অথবা বায়ারের সাথে কথা বলে নেবেন যে কত ওয়ার্ডের জন্য সে আপনার কত ওয়ার্ড দেবে, সেটা ভিন্ন বিষয়। শুধুমাত্র বায়ারের কাছ থেকে আপনার এই জিনিসটা নিতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, বায়ার কাছ থেকে আপনাকে শুধু কিওয়ার্ড নিতে হবে। ধরুন বায়ার আপনাকে একটা কিওয়ার্ড দিল, আমি কিওয়ার্ডটাকে সংক্ষেপে লিখতেছি KW হিসেবে, ঠিক আছে? আমি কিছু এখানে নোট করে দিচ্ছি, নোটস মধ্যে লিখে দিচ্ছি KW ইকুয়াল কিওয়ার্ড, সংক্ষেপে লিখলাম। এরপরে H1 ইকুয়াল হেডিং 1, H2 ইকুয়াল হেডিং 2। আর কোনো সংক্ষেপে লিখছি কিছু আমি? আচ্ছা, 4 মানে ক্যারেক্টার, সবাই জানে। বায়ার আমাকে একটা ডেমো কিওয়ার্ড দিল, ফর এক্সাম্পল কার দিল। এবার এটাকে আমি কিভাবে এসইও ফ্রেন্ডলি করে একটা কন্টেন্ট লিখবো? তো একটা কন্টেন্টের অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় থাকে। ফার্স্ট হচ্ছে কি টাইটেলটা আপনাকে অনেক বেশি আই ক্যাচি করে লিখতে হবে। যত বেশি আই ক্যাচি করে টাইটেলটা লিখতে পারবেন, তত এটা আপনার জন্য ভালো। তবে এখানে একটা বলে দেওয়া হয়েছে, মাস্ট ইনক্লুড কিওয়ার্ড, আপনার কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে ইনক্লুড থাকতে হবে। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। আপনার ইচ্ছা, আপনি বলছেন আমি লিখবো না, আমি কিওয়ার্ড রাখবো না, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট এসইও কথা বলেন, তাহলে এটা আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখতে হবে। ধরুন আমি একটা টাইটেল লিখতেছি, টাইটেল হাউ টু, কিওয়ার্ডটা আছে এখানে, দেখেন তো। জি আছে। জি ভাই আছে। আমার একটা আই ক্যাচি হলো না? জি ভাই। এখন আই ক্যাচি করার জন্য কি করতে? কোনটা আই ক্যাচি? আগেরটা নাকি এখনটা? এখনকারটা। এখনকারটা বেশি আই ক্যাচি নয়। শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল লিখলে হবে না, আপনাকে একটু কি করতে হবে, আই ক্যাচি করে আপনার ওয়ার্ডগুলোকে বা টাইটেলটাকে সাজাতে হবে, যাতে করে মানুষ এটা পড়ে। আগেরটা যেটা ছিল সেটা কিন্তু অর্ডিনারি ছিল, তাই না? এখন যেটা হলো সেটা হচ্ছে আপনাকে আমি বলবো যে আই ক্যাচি। ঠিক আছে? দেখি এটা কারোটা আই ক্যাচি করা যায় কিনা, আপনারা একটু চিন্তা করুন তো, এই যে এই টপিকটাকে একটা আই ক্যাচি করা যায় কিনা। ভাই এইটাকে মডিফাই করা, এটাকে একটু মডিফাই করা যায় কিনা, যত বেশি আই ক্যাচি করবে তত বেশি মানুষ পড়বে এটা। হাউ টু ড্রাইভ এ কার, হাউ টু ড্রাইভ এ কার ইন হিল ট্র্যাক।
আমি how to চিন্তা করেন, আপনারা চিন্তা করেন, কারোর মাথায় কিছু আসলে চ্যাটে লিখে দেন। এখানে কিন্তু একটা ভুল আছে, কিন্তু এখানে হাউ টু ড্রাইভ এ কার ইন জাস্ট 2 আওয়ার মধ্যে কিন্তু আমাকে উল্লেখ করতে হবে যে আমি এটা শিখতেছি, তাই না? লার্ন করতেছি। হাউ টু লার্নিং driving car in just 2 hours. কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা চেক করে দেখেন। প্রথমটাতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে, হাউ টু লার্ন ড্রাইভিং এ কার ইন জাস্ট 2 আওয়ার্স। কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে আপনাদের কাছে মনে হচ্ছে? না ভাইয়া, আওয়ার্স এর পরে একটা হাইপেন পড়ে গেছে, হাইপেন না মানে কোট। পরেও দিতে পারে, এখন মডার্ন ইংলিশের মধ্যে এটা পরে দিয়ে দিচ্ছেন, আগে পরে, এখন আর কোনো একটা ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে না। আমি এখানে দিলাম, আমি আবার লিখলাম এটাকে, হাউ ক্যান আই লার্ন ড্রাইভিং এ কার ইন জাস্ট 2 আওয়ার্স। এখান থেকে কোনটা বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আপনার? কোনটা মনে হচ্ছে, যেটা আমি আমার কথা বলবো, যে না শুধুমাত্র আনপ্র্যাকটিক্যাল কথা বলবো? কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টাইটেল যেটা আমার উপর প্রয়োগ হয়েছে, এটা হচ্ছে আনপ্র্যাকটিক্যাল টাইটেল যেটা আমি জাস্ট পরামর্শ দিব। মানুষ কোনটাকে বেশি গ্রহণ করবে? সেকেন্ডটাই রাখছি, হ্যাঁ, একটু সময় দিবেন, কারণ হচ্ছে টাইটেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আপনাকে এখন একটা পত্রিকা দেই যে আপনি এখান থেকে যে কোনো একটা নিউজ পড়েন, সেক্ষেত্রে আপনি কোন নিউজটা পড়বেন? যে নিশ্চয়ই সেই নিউজটাই আপনি পড়বেন যে নিউজটার টাইটেলটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ, তাই না? অবশ্যই আপনি সেটা পড়বেন যে নিউজটার টাইটেল হচ্ছে অ্যাট্রাক্টিভ টাইটেল, কিন্তু আমাকে নিউজটা পড়তে বাধ্য করে। নিউজের মধ্যে কি আছে আমি জানি না, অনেক সময় দেখবেন ফেসবুকে অনেক কিছু নিউজ আসে, আমরা অনেক অ্যাট্রাক্টিভ টাইটেল দিয়ে আমরা এখানে ক্লিক করে দিই, ভিতরে ঢুকে 2-3 লাইন করার পরে বোর হয়ে যায়, উপরের সাথে ভিতরে কোনো মিলে নেই। আমি মিথ্যা বলছি না, তবে আপনি ট্রাই করবেন আপনার টাইটেলটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য। যত বেশি অ্যাট্রাক্টিভ করতে পারবেন, ইটস বেটার ফর ইউর আর্টিকেলস, যত বেশি বেটার করতে পারবেন। বায়াররা কিন্তু প্রথম দর্শনের জন্য আপনার কন্টেন্টটাকে বায়ার পছন্দ করে, তার জন্য কি করতে হবে? আপনাকে এই পদ্ধতিটুকু অ্যাপ্লাই করতে হবে। How can I learn driving a car in just 2 hours? ওকে, টাইটেলটা তো লিখে ফেললাম আমরা। টাইটেলের পরে কি লাগে? টাইটেলটা একটু খেয়াল করবেন, টাইটেলটা যেন 70 ক্যারেক্টারের বেশি না হয়। এসইও ফ্রেন্ডলি বলছে যে 70 ক্যারেক্টার পর্যন্ত এসইও ফ্রেন্ডলি হবে। এখন আমরা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য আমরা যাব কোথায়? স্টার কাউন্টারে। ভাই ওই যে হেডলাইন যে অ্যানালাইজার আছে না, ওইটাতেও তো করা যায়। কিছু নেই, আমাদেরকে মুজাহিদ ভাই একটা দিছিল হেডলাইন। আমি আসতেছি ওদিকে, আমি এখনো ফুটফাট ইজি মেথডে আসবো না, এখন একটু কঠিন মেথডে যাই। কারণ হচ্ছে কি, আপনি যদি না জানেন আপনার টাইটেলের মধ্যে কি আছে, তাহলে হয়তো আরো বেটার করতে পারবেন। দিয়ে দিলাম, দিয়ে এখানে কাউন্ট করে দেখেন, এখানে হলো কত? 47 ক্যারেক্টার পর্যন্ত। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট, আপনি ধরে নিতে পারেন যে পারফেক্ট একটা টাইটেল।
70 ক্যারেক্টার আপনি এখানে ট্যাক্স ফ্রেন্ডলি হবে না, বুঝতে পারছেন? 70 ক্যারেক্টার পর্যন্ত এটাকে রাখবেন। এখন অনেকে একটু কনফিউজ থাকবেন যে আমি টাইটেলটা কিভাবে লিখবো, বুঝতে পারছি না কিওয়ার্ডের উপর বেস করে। তখন আপনি কোনো কিছু নাম মুখস্থ রাখবেন না, কারণ হচ্ছে ধরুন আপনি একটা জিনিসের নাম মুখস্থ রাখছেন, সেই জিনিসটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। একটা ওয়েবসাইট আপনি আজকে ইউজ করছেন, কালকে ইউজ নাও থাকতে পারে। সো কোনো ওয়েবসাইটের নাম মুখস্থ রাখবেন না, কিওয়ার্ডটা মুখস্থ রাখবেন। কিওয়ার্ডটা হচ্ছে কি টাইটেল জেনারেটর। এখানে প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করবো। আরো অনেকগুলো আছে, সবগুলো ট্রাই করবো, যেটাতে ভালো আসে সেটাই আমরা নিব। ওকে, টাইটেল জেনারেটরের কাজ কি? সে আমাকে টাইটেল সম্পর্কে আইডিয়া দিবে, যে আমি আমার কিওয়ার্ডটা বলবো, যে বলে নাই ভাই নাও কিওয়ার্ডটা নাও, নিয়ে তুমি আমাকে একটা আইডিয়া দাও যে এখানে টাইটেলটা কেমন হওয়া উচিত। ওকে, আর এই টাইটেলটাকে বলা হবে কিন্তু H1 বলা হবে। ওকে, মনে রাখবেন টাইটেল অলওয়েজ কি থাকবে, H1 আকারে থাকবে। আমরা নির্দিষ্ট কোনো সাইটের নাম মুখস্থ না রাখাটাই সবচেয়ে বেটার, কারণ এগুলো আজকে আছে কালকে না। এরকম অনেক সময় দেখছি আজকে আপনি এটা ইউজ করতেছেন, কালকে এটা পাবেন না। তখন আপনি বলবেন যে আমি পাই না, মানে সবকিছু হারিয়ে ফেললাম। এই জন্য কিওয়ার্ডটা মনে রাখবেন। যদি কোনো কারণে ধরুন আমি আপনাকে এটা এই সাইটটা শেখালাম, তাহলে আপনি এটা মুখস্থ করে ফেললেন, লিখে রাখলেন, যেখানে লিখলেন সেই খাতাটা হারাই গেল, আপনিও ভুলে গেছেন, তাহলে কি করবেন? তা আপনি কখনো খুঁজে পাবেন না। এই জন্য সবসময় ট্রাই করবেন। যেমন ধরো এই সাইটটা আমি শিখেছি, এই সাইটটা এখন কি ডাউন না, তাহলে আপনি এখন বলতে এই সাইটটা ডাউন, এখন কাজ করবো না, কাজ করা যাবে না। তো এটা কখনো করবেন না। আপনি সবসময় ট্রাই করবেন যে কিওয়ার্ডটাকে মনে রাখার জন্য। এটা কাজ করে না, কোনো সমস্যা নেই। আমি এটাতে ট্রাই করি। এটা বুক টাইটেল জেনারেটর, বুক টাইটেল আমার লাগবে না, এখানে টাইটেল জেনারেটর একটা আছে, এটা ইউজ করি। মানে আমরা কিভাবে আরো কাজ করতে পারি জাস্ট এটা দেখাচ্ছি আপনি। আমার কিওয়ার্ড হচ্ছে কার, আমি কার লিখে আমি কি নাউন ধরে করবো নাকি এটা না, এটা যে কারটা নিশ্চয়ই একটা নাউন, তাই না? ধরে সেন্টেন্স কেস সাবমিট দিলাম, সেন্টেন্স কেসের উপর আমি করবো। দেখি টাইটেল কি আসে, নিচে একটু আসবেন, এখানে দেখেন অনেকগুলো টাইটেল চলে আসছে। আমি একটু নিচের দিকে আসি, লিস্ট টাইটেল লিস্ট দেখতেছেন, কার অন এ বাজেট, 8 tips from a great description। এই সবগুলো হচ্ছে টাইটেল। এর এক্সাম্পল অফ কার, ইন ফ্যাক্ট এভরিওয়ান শুড নো অ্যাবাউট কার। বুঝছেন? টাইটেল দিয়ে দিচ্ছেন সে আপনাকে, সে কিন্তু আপনাকে একটা টাইটেলের আইডিয়া দিচ্ছে। দেখুন আপনার কাছে কিওয়ার্ড আছে, কিন্তু কিওয়ার্ডের উপর বেস করে বাইরে তো আপনাকে কিওয়ার্ড দিয়ে দেবে। এখন কিওয়ার্ডের উপর বেস করে কি কন্টেন্ট লিখবেন আপনি বুঝতে পারছেন, আপনি কনফিউজড। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আমি আপনাকে ধরেন একটা কিওয়ার্ড দিলাম হেল্প, আমি বললাম যে আপনি আর্টিকেল লিখেন, আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনি কি টাইটেল দিয়ে আর্টিকেলটা লিখবেন, আপনি টোটালি কনফিউজড হয়ে যাবেন। তো কনফিউশন দূর করার জন্য এরা আপনাকে হেল্প করবে। আমি বলবো না যেটা নিয়ে নেন, কিন্তু আপনাকে সে হেল্প করবে। এখানে আরো কিছু আছে, বেস্ট কার অ্যান্ড্রয়েড অ্যাপস, বেস্ট কার টিপস you will read this year, best 19 tips for cars, should fixing car tax, 19 steps। এবার নিচে আসি, হাউ টু দিয়ে কিছু প্রশ্ন আছে, হাউ টু মেক মোর কার বাই ডুইং লেস। এরপরে আমরা যদি করি হাউ টু মেক কার, হাউ টু বাই এ কার অন এ শর্টিংস বাজেট, হাউ টু সেল কার। এখানে দেখছেন অনেকগুলো চলে আসছে। এবার কোয়েশ্চেন রিলেটেড কিছু আসছে, এগুলো আমরা একটু আগে যেটা তৈরি করলাম সেটা তো আপনারা দেখছেন কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। এরপরে দেখেন লাভ স্যাম্পল দিয়ে কিছু কাজ আছে, এগুলো দিয়ে আপনারা করতে পারেন। এরপরে আর অনেকগুলো দেখেন, অনেক টাইটেল দেওয়া আছে। দ্যাট মিনস আপনি একটা কিওয়ার্ডকে কিন্তু অনেক ভাবে ইউজ করতে পারেন। অথবা আমরা যে এই কাজটা একটু আগে যে কাজটা করলাম সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি করলাম, তাই না? আপনি চাইলে একটা ম্যানুয়ালি জিনিস সেট করতে পারেন। একদম আমি কখনো বলবো না এখানে যেভাবে আসছে হুবহু নিয়ে নেন, হুবহু কখনো নেবেন না। আপনি এটাকে একটু মডিফাই করবেন আপনার মতো করে। আমি এটাকে মডিফাই করে নিলাম, হাউ ক্যান আই লার্ন ড্রাইভিং এ কার ইন জাস্ট, ড্রাইভিং এ কার না লাগে এটা কার হলে সবচেয়ে বেটার হতো, তাই না? ঠিক না? দেখেন তো এখানে এই শব্দটাকে আসলে প্রেফার করে কিনা। হ্যালো, হ্যাঁ মনির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, আচ্ছা, মামুন ভুঁইয়া, ওনার সাথে একটু কথা বলা দরকার ছিল, উনি কি আছে? আচ্ছা না
মধ্যে একদম কিচকিচ হয়ে গেছে, এখন মুখ দিয়ে আমার কথাই বেরোচ্ছে না। ওকে, আমরা তাহলে এটা ম্যানুয়ালি লিখলাম। আপনারা ম্যানুয়ালিটাই আমি সবসময় প্রেফার করি, কারণ এটার মধ্যে একটা হিউম্যান টাচ থাকে। আর রোবোটিকের মধ্যে অনেক সময় দেখবেন কিওয়ার্ডটাই শুধুমাত্র ব্যবহার হয়, হিউম্যান টাচটুকু থাকে না। আপনারা কথা বুঝতে পারছেন? তা আপনারা যদি একদম হিউম্যান টাচটুকু দিতে চান, তাহলে এখান থেকে একটা আইডিয়া নেন, কোনো সমস্যা নাই। আইডিয়া নিয়ে সেটাকে আপনি হিউম্যান টাচ দেন, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছেন? এখন 1 নাম্বার পয়েন্টটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, দেন আমি 2 নাম্বারের পয়েন্টে যাব। ভাই 1 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার, কিন্তু একটা কোশ্চেন ছিল যে মানে প্রশ্নবোধক টাইটেলটা কি বেশি ভালো হয়? এখন হাউ টু দিয়ে যদি আপনি হাউ টু ওয়ার্ড দিয়ে যদি কিছু শুরু করেন, তাহলে সেখানে তো অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। না, এটা আসলে ভালো হয় কন্টেন্টের ক্ষেত্রে। হাউ টু অবশ্যই ভালো। কোশ্চেন দিয়ে শুরু করাটা। হ্যাঁ, কোশ্চেন দিয়ে শুরু করাটা ভালো, কারণ মানুষ তো আসলে কোশ্চেনের একটা মনের মধ্যে যে একটা কোশ্চেন নিয়ে তো আসলে একটা কন্টেন্টকে পড়ে, তাই না? জি ভাই। কোশ্চেন থেকে যেহেতু সে পড়ে, সো এটা সবচেয়ে বেটার হয়। আর কারো কোনো কোশ্চেন আছে এটার উপর? ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। নাসির ভাই বলেন। যে কোশ্চেনটা ছিল যে এই পাওয়ার ওয়ার্ড যে কথাগুলো বলে, যে আমরা যখন ওই ইউএস বা র্যাঙ্ক ম্যাপ দিয়ে যখন আমরা এসিও ইয়েগুলো করতেছিলাম, তখন দেখা গেছে যে পাওয়ার ওয়ার্ডের একটা কথা বলতেছিল যে টাইটেলের মধ্যে পাওয়ার ওয়ার্ড না থাকলে ওইটা দিতে বলে। এখন পাওয়ার ওয়ার্ড ছাড়া কি মানে এটা এসিও ফ্রেন্ডলি হবে বা হবে না, এরকম কিছুটা আছে কি? পাওয়ার ওয়ার্ড? হ্যাঁ, আপনি একটা एग्जांपल দেন আমাকে। মানে আমার ওই পুরোটা খেয়াল নাই, বাট র্যাঙ্ক ম্যাপে আমি যখন ওই এসিও করতেছিলাম একটা কন্টেন্টে, তখন ওই কথাটা বলতেছিল, উনি বারবার করে আমাকে ওইটাতে এরর দেখাচ্ছিল যে আপনি পাওয়ার ওয়ার্ড ইউজ করেন। আসলে পাওয়ার ওয়ার্ড বলতে এখানে কোনো আসলে আমি কখনো শুনিনি, এই জন্য আমি एग्जांपल চাচ্ছিলাম। পাওয়ার ওয়ার্ড বলতে কোনো কিছুই নাই আসলে। আপনাকে আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করতেই হবে, এটা ম্যান্ডেটরি। যদি আপনি মেইন কিওয়ার্ডটা ইউজ না করেন, আপনি যত আর্টিকেল লিখেন না কেন, এই আর্টিকেলটা কখনো এসইও ফ্রেন্ডলি হবে না। আপনি যদি এসইও ফ্রেন্ডলি কোনটা, আমি তো আসলে অন্য কোনো প্লাগইন ইউজ করি না, আমি ইউএসট ইউজ করি। আমি ইউএসটের পারপাসে বলতেছি আপনাকে মাস্ট বি কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ইউএসট আপনার কিওয়ার্ডটা আগে সেখানে খুঁজবে, সেটা যদি পাই তো ভালো, না পাইলে ভালো না। না, ইউএস ফ্রি না? ইউএসট দুইটা ভার্সন আছে, ফ্রিও আছে, পেইডও আছে। তো আমরা যতটুকু কাজ করে এটা ফ্রিতে হয়ে যাবে, এটা জন্য পেইড ভার্সন কিনতে নিতে হবে না। বুঝতে পারছেন? আমরা যতটুকু কাজ করি এটা ফ্রি ভার্সনে হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এই পয়েন্টের উপর? না ভাইয়া। ওকে, আমরা সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ইউজ কিওয়ার্ড ইন হেডিং 1, যেটাতে আমরা ইউজ করলামই। হেডিং 2টা হচ্ছে অপশনাল, বাট ব্যবহার করতে পারলে ভালো। হেডিং 2 বলতে আমি যেটা বুঝাচ্ছি, আপনারা দেখবেন একটা মূল হেডিং এর পরে কিন্তু অনেকগুলো ছোট ছোট হেডিং থাকে, তাই না? এগুলোকে বলা হয় হেডিং 2। তো হেডিং 2 এর মধ্যে আপনি ট্রাই করবেন কিওয়ার্ডটাকে ইউজ করার জন্য। যদি হেডিং 2 এর মধ্যে কিওয়ার্ডটা ইউজ করতে পারেন এটা ভালো, আর এটা অপশনাল। আমি তো বললাম ইউজ করতে পারলে ভালো, আর ইউজ না করলে কোনো সমস্যা নেই। অলসো ডিসক্রিপশন ফার্স্ট সেন্টেন্স, আপনি যে ডিসক্রিপশনটুকু লিখবেন সেই ডিসক্রিপশনের প্রথম সেন্টেন্সের মধ্যে আপনার কিওয়ার্ডটুকু থাকতে হবে। আমি দেখি ডিসক্রিপশন কোন জেনারেটর আছে কি। ভাই এটা কি মেটা ডেসক্রিপশন? হ্যাঁ, মেটা ডেসক্রিপশন। এটা কি মনে করতেছেন? এটা যেটা বলেন এটা মেটা টাইটেল। ওকে, প্রত্যেকটা পেজের কিন্তু আলাদা আলাদা ডেসক্রিপশন থাকে, প্রত্যেকটা পেজের কিন্তু আলাদা আলাদা টাইটেল থাকে। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা অথর, মেটা কিওয়ার্ড, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা থাকে। এটা জানেন তো? আমাদেরকে কিন্তু এসইও এর মধ্যে শেখানো হয় কি, একটা মেটা ট্যাগ তৈরি করে সেটাকে হেডের মধ্যে আপলোড করতে হবে, অনেক কিছু শেখানো হয় না? নট অনলি একটা ওয়েবসাইটের একবারে মেটা ট্যাগ থাকে, একটা ওয়েবসাইটের যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজে মেটা টাইটেল, মেটা অথর, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড সবগুলো থাকতে হবে। ওকে, মনে রাখবেন। আমি জায়গাতে একটা ডেমো নিচ্ছি আর কি। হ্যাঁ, এটাকে ম্যানুয়ালি লেখাটাই, ডেসক্রিপশনটুকু ম্যানুয়ালি লেখাটাই সবচেয়ে ভালো। আমি দেখি এখান থেকে কোনো ডেমো জেনারেট করা যায় কিনা ফর মেল ডেসক্রিপশন।
টপিক দেওয়া আছে। ডিসক্রিপশন জেনারেটর থাকে কিনা আমি কখনো ডিসক্রিপশন জেনারেটর দিয়ে ডিসক্রিপশন ইউজ করি না, থাকতে পারে। যেহেতু আমি আপনাকে ডেমো দেখাচ্ছি সেজন্য আমি খুঁজতেছি আর কি, মানে এটা এখন লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানে আসলে স্টেপটি কেউ আসলে দেখাচ্ছে না। যাই হোক, আমি একটা ডেমো ডেসক্রিপশন গুগল থেকে নিয়ে নিচ্ছি। দেখেন আমি এখান থেকে ডেসক্রিপশন পাই কিনা দেখি, কোন একটা ওয়েবসাইট থেকে ডেসক্রিপশন নিয়ে আসি। এটাকে আমি নিই এক্সাম্পলের জন্য বলছি। হ্যাঁ, আপনি কখনো এটা কাজটা করতে যাবেন না। সেকেন্ড পয়েন্ট, আমি এখানে নাম্বার 1 দিয়ে রাখতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি নাম্বার 1টা সেভ করছি, আপনারা সবাই নাম্বার 1টা পেয়ে যাবেন। নাম্বার 2, এখানে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনি যদি নিজের ডিসক্রিপশন, আমরা দুই জায়গায় দিতে পারি। একটা হচ্ছে পেজের জন্য ডিসক্রিপশন দিতে পারি, একটা হচ্ছে আর্টিকেলের জন্য ডিসক্রিপশন দিতে পারি। এটা কিন্তু আবার ইন্ডিভিজুয়াল ওয়েতে দেওয়া যায়। আমি এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটু করে দেখাবো পুরোটা শেষ করে। ধরুন এটা হচ্ছে আমি বললাম যে ডিসক্রিপশন দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে কি আমি চাইলে আমার কন্টেন্টের জন্য ডিসক্রিপশন দিতে পারি, আমি চাইলে কিন্তু আমার আপনার আর্টিকেলের জন্য ডিসক্রিপশন দিতে পারি, দুইটা। যদি এখন সার্চ ইঞ্জিনের জন্য একটা ডিসক্রিপশনের প্রয়োজন হয়, যেটা আমরা আলাদা করে দিতে হয়। অনেকে আছেন সার্চ ইঞ্জিনের জন্য আলাদা করে কোনো ডিসক্রিপশন লিখেন না, যেটাকে আমরা মেটা ডেসক্রিপশন বলি। কারণ মেটা ডেসক্রিপশনটা কখনো আপনারা তো সকলে জানেন, মেটাটা কি কখনো পেজে দেখা যায়? না ভাই, পেজে দেখা যায়। মেটাটা কোথায় থাকে? এইটা শুধুমাত্র আপনার সার্চে দেখাবে, যখন আপনি কেউ সার্চ করবে কিওয়ার্ডটা তখন দেখেন। হ্যাঁ, রাইট, ব্যাকএন্ড। হ্যাং হয়ে গেল। হ্যাঁ ভাই, আর কি নেট চলে গেল? হ্যাঁ তাই হবে। আমি যে হ্যাং হয়ে আছে। ভাবতেছিলাম আমার net চলে গেছে। না, চলে গেছে। আমি আপনাকে একটু ডেমো দেখানোর চেষ্টা করি। ভাই আপনি যে জিনিসটা কপি করছেন ওটাই তো মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, মেটা ডেসক্রিপশনটা তো আমরা মনে করেন এটা আমি বাইরে তো যখন দিব, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি সবসময় মাথায় রাখবেন মেটা ডেসক্রিপশনটাকে আলাদা করে সার্চ ইঞ্জিনের জন্য লিখবেন। আপনি যদি মেটা ডেসক্রিপশনটাকে আলাদা করে সার্চ ইঞ্জিনের জন্য না লিখেন, তাহলে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেকটা কমে যাবে। আমি দেখাচ্ছি, একটা ডেমোই দেখাচ্ছি এই কথাটা। আমি একটু ডেমো দেখাই। কথাটা আসলে যতই আমি আপনাকে এক্সপ্লেন করি আপনি বুঝবেন না। একটা ডেমো দেখাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি একটা ডেমোই দেখাই দিচ্ছি। সেটা হঠাৎ করে স্লো হয়ে গেছে। আমি ডাব্লিউ কে দিই।
এটাকে ডেমো টাইটেল হিসেবে ইউজ করি। আমি এখানে ইউজ এসইও প্লাগইনটা ইউজ করেছি। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। দেখেন এখানে কিন্তু আমার ইউজ এসইও প্লাগইনটা কিন্তু চলে আসছে। আমি এখানে একটা কিওয়ার্ড ইউজ করে দিই, এটার উপর ফোকাস করে আমি এটা কি করব, ট্যাগিংটাকে করব। এবার দেখেন এখানে কিন্তু আমি আলাদা করে একটা ডেসক্রিপশন দিতে পারি। দেখেন আলাদা করে একটা ডেসক্রিপশন দেওয়ার সুযোগ আসছে না? তবে আমি আলাদা করে এখান থেকে যে ডেসক্রিপশনটা আমি কপি করেছি ফর এক্সাম্পল দেখানোর সুবিধা, শুধু দেখানোর পারপাসে আমি এই ডেসক্রিপশনটাকে এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, বলছে এতটুকুই পারফেক্ট ডেসক্রিপশন, কারণ আমি যদি গুগল থেকে কপি করছি তো গুগল তো জানে কতটুকু পারফেক্ট ডেসক্রিপশন। এটা বলছে একদম পারফেক্ট। আমি বাড়ালে এটা রেড মার্ক চলে আসবে। আমি যদি বাড়াই এটাকে বা এটাকে যদি বাড়াই তাহলে এটা রেড মার্ক চলে আসবে। কালার চেঞ্জ হলে আপনারা তো বুঝতেছেন। এবার অনেকেই করে কি যে যখন যে কন্টেন্টটা লিখে, ধরুন আমি এখানে একটা কন্টেন্ট পেস্ট করলাম, তখন গুগল যখন আপনার ওয়েবসাইটে কোনো আলাদা করে ডেসক্রিপশন পাবে না, তখন সে কন্টেন্টের প্রথম প্যারাটাকে ডেসক্রিপশন হিসেবে চিন্তা করবে। বুঝতে পারছেন আমার কথা? যখন সে আলাদা করে ডেসক্রিপশন পায় না, তখন সে কন্টেন্টের ডেসক্রিপশন প্রথম প্যারাটাকে ডেসক্রিপশন হিসেবে অ্যানাউন্স করবে। কিন্তু আপনার কন্টেন্টের ডেসক্রিপশনের মধ্যে আসলে আমরা আসলে কতটুকু বেনিফিট নিতে পারি, ওটা আসলে পুরোপুরি বেনিফিট নেওয়া যায় না। এর জন্য আপনার করবেন কি, আপনার টাইটেলটাকে আপনি এখানে টাইটেলটাকে এই ডেসক্রিপশনের মধ্যে মাস্ট বি ইউজ করবেন। আপনার কিওয়ার্ড গুলোকে বারবার আপনি ইউজ করবেন। যখন আপনি এই কাজটা করবেন তখন কিন্তু আপনি এটাকে সার্চ রেজাল্টে দ্রুত আনতে পারবেন। যেমন দেখেন আমার টাইটেলটা কি ছিল, ধরুন আপনি কেউ একজন কার লেগে সার্চ করলো, তখন আমার রেজাল্টটা এরকম দেখাবে, ওয়েবসাইটের নামটা দেখাবে হাউ ক্যান আই লার্ন ড্রাইভিং এ কার ইন জাস্ট 2 আওয়ার্স। এখান থেকে শুধু মার্ক হয়েছে কয়টা অক্ষর দেখেন তো, ভালোভাবে দেখেন কয়টা অক্ষর মার্ক হয়েছে, অনলি একটা অক্ষর মার্ক হয়েছে। আমি শুধুমাত্র এখানে কার লিখছি, ঠিক আছে। আমি যদি এখানে লিখতাম আমার ড্রাইভিং এ কার লার্ন, আমি এটা লিখলাম ড্রাইভিং, এত বাদ দিচ্ছি না আমি, সরি তাহলে যদি চিন্তা করেন আমার এখানে কয়টা অক্ষর মার্ক হয়েছে দেখেন তো, ড্রাইভিং কার এটা মার্ক হয়েছে, লার্ন মার্ক হয়েছে দেখেন তো, হবে না, হবে কি লার্ন, লার্ন শব্দটা কি এখানে যুক্ত হয়েছে দেখেন তো। এর জন্য আপনি ট্রাই করবেন যত বেশি কিওয়ার্ড এখানে দিতে পারবে তত বেশি লাভ হবে। তা অনেকে আমরা কিওয়ার্ড বেশি দেই না কেন, কারণ অনেক সময় দেখবেন কিওয়ার্ড বেশি ইউজ করতে গেলে আমাদের ডেসক্রিপশনটা নষ্ট হয়ে যায়, ডেসক্রিপশনটা প্রপারলি বোঝা যায় না। এই জন্য আপনি এটা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা করে একটা ডেসক্রিপশন লিখবেন। যদি আপনার ওয়েবসাইট হয়, বাইরের জন্য হলে লাগবে না, আপনার ওয়েবসাইট হয় আপনি সবসময় ট্রাই করবেন একটা আলাদা করে সুন্দর করে গুছিয়ে একটা ডেসক্রিপশন লেখা। আর যখনই আপনি সুন্দর করে গুছিয়ে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, সেটা আপনার র্যাঙ্কিং এর জন্য অনেক বেটার কাজ করবে। অনেকে পোস্ট করেন কিন্তু পোস্ট করার সময় এই বিষয়গুলো স্কিপ করে যান। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আপনাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে চান তাহলে আলাদা করে একটা ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশনটা কিন্তু ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যাবে না। আমি যখন একটা কন্টেন্ট লিখে পাবলিশ করি, ওয়েবসাইটে গেলে কিন্তু এটা পাওয়া যাবে না। আমি আপনাকে ডেমোয় দেখাচ্ছি। দেখেন আমি লোরেম ইপসন থেকে একটা কন্টেন্ট নিয়ে আসি, আচ্ছা সরি এটা এখন সার্চ করে তো পাওয়া যাবে না, এটা তো গুগলে এখন পাওয়া যাবে না। আপনি যেটাকে এই লিঙ্কটাকে গুগলে লিখে সার্চ করেন তখন দেখবেন এই ডেসক্রিপশনটা দেখাচ্ছে, কিন্তু আপনি যখন ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন এই ডেসক্রিপশনটা দেখতে পাবেন না। কারণ আমরা তো সবাই জানি মেটা ডেসক্রিপশনটা কার জন্য, মেটা ডেসক্রিপশনটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য, বুঝছেন? সার্চ ইঞ্জিনের জন্য এখানে আলাদা করে একটা কিরকম ডেসক্রিপশন লিখবেন। আর যদি সেটা বায়ারের জন্য হয় তাহলে এটা প্রয়োজন হবে না। তখন শুধু আপনি করবেন কি, আপনি আপনার ওয়েবসাইটের প্রথম প্যারাটাকে সুন্দর করে লিখবেন, প্রথম প্যারাটা, এবং প্রথম প্যারাটার মধ্যে প্রথম যে সেন্টেন্সটুকু থাকবে সেই সেন্টেন্সের মধ্যে আপনি কিওয়ার্ডটাকে ব্যবহার করবেন। এখন অনেক সময় হয় লাইনটা এমন ভাবে শুরু করতে হয় যে কিওয়ার্ডটা ব্যবহার করা যায় না, হতে পারে না এরকম? যদি আপনার লাইনটা এমন ভাবে শুরু করতে হচ্ছে যেখানে কিওয়ার্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই,
এমনকি হওয়ার পসিবিলিটি আছে কিনা? বলতে পারবো না, হয়তো হওয়ার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে সেন্টেন্স গুলো মিলানোর জন্য। তখন কি করবেন, আপনি ধরেন আমি এইটুকু নিলাম, সেন্টেন্স মিলানোর ক্ষেত্রে অনেক সময় কিওয়ার্ড ইউজ করা যায় না, তখন আপনি করবেন ক্লিপস অ্যাপ্লাই করবেন। তো এখানে লিখে দিলেন কি ড্রাইভিং এ কার ফর এক্সাম্পলের জন্য, এরপরে কলন দিলেন। এখন তো এবার প্রথম কিওয়ার্ডটা আসছে কিনা, যদি দেখতেছেন প্রথম সেন্টেন্সে কিওয়ার্ডটা কোনোভাবে ইউজ করতে পারছেন না, কোনো উপায় নেই ইউজ করার, তখন করবেন কি ছোট্ট একটা নোট লিখবেন, নোট দিয়ে শুরু করবেন, এই নোটের মধ্যে কিওয়ার্ডটা থাকতে হবে। এটা হচ্ছে আপনাকে বাঁচার উপায়। বুঝছেন আমার কথা? জি ভাইয়া। তাহলে ডেসক্রিপশনটা সুন্দর করে গুছিয়ে লিখবেন। ডেসক্রিপশনের প্রথম যে প্যারাটা লিখবেন, প্রথম প্যারা থেকে যদি আপনি বায়ারের জন্য লিখেন, প্রথম প্যারা থেকে শুধুমাত্র সার্চ ইঞ্জিন 120 ক্যারেক্টার থেকে 160 ক্যারেক্টার বা অনেক সময় 170 ক্যারেক্টার পর্যন্ত সে নিতে পারে, এর চেয়ে বেশি নিতে পারে না। কেন নিতে পারে না? কারণ আপনারা সকলে হয়তো জানেন, আমরা যেমন আমি তো আপনাকে প্রশ্ন করি এই দুইটার মধ্যে পার্থক্য কি, যেমন আপনি হয়তো বা বলবেন এটা একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, কিন্তু এছাড়া কম্পিউটার তো আসলে স্মল লেটার ক্যাপিটাল লেটার চিনে না, কম্পিউটার শুধু চিনে কি 0 এবং 1 কে। তাহলে এই দুইটার একটা 0 এবং 1 মান আছে, এটারও কিন্তু একটা 0 এবং 1 মান আছে। আর এই দুইটা বড় হাতের এবং ছোট হাতের এর মধ্যে 26 ডিজিটের ডিফারেন্স আছে, 26 ডিজিটের। আমার কথা বুঝতে পারছেন কেন আমি 120 থেকে 160 বললাম? এটার কারণ আছে। অনেক সময় দেখবেন 120 এর বেশি সার্চ ইঞ্জিন নিবে না, ধরুন সার্চ ইঞ্জিন এতটুকু নিল, বাকিটা নিল না। অনেক সময় দেখবেন এর চেয়ে একটু বেশিও নিয়ে নিতে পারে। এটার মেইন কারণটা হচ্ছে আপনার এই যে ডিজিট, এরা কিন্তু একটা ডিজিট ফলো করে, কিন্তু ডিজিটের মধ্যেই কিন্তু সে নিবে। কারণ ধরুন সে নিবে যে সে ডিসক্রিপশনের মধ্যে নিবে 1 লক্ষ পর্যন্ত, ফর এক্সাম্পল 1 লক্ষ পর্যন্ত সে নিবে, ডিসক্রিপশনে নিবে। এখন একটা এ লিখলেন আর একটা এ লিখলেন, এভাবে লিখলেন, দুইটার মান তো আর সমান হবে না। তখন এদের মানগুলোকে মিলিয়ে 1 লক্ষ পর্যন্ত নিল। আমি 1 লক্ষ বললাম একটা ডেমো পারপাসে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নয়। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য 120 থেকে 160 বলা হয়েছে। এটা ক্ষেত্র বিশেষ 170 হতে পারে। অনেক সময় দেখবেন 120 এর বেশি যাবে না, অনেক সময় দেখবেন 160 পর্যন্ত গেছে, আবার অনেক সময় দেখবেন 170 পর্যন্ত চলে যেতে পারে। তবে আমরা যতগুলো ট্রাই করেছি, যতগুলো আমরা এখানে পরীক্ষা করেছি, সার্চ করে ডেসক্রিপশন চেক করেছি, সেখানের মধ্যে ওভারঅল আমরা 160 পর্যন্ত পেয়েছি এবং সেই তথ্যটুকু আপনাকে দিয়েছি। এবং এই তথ্যটুকু শুধুমাত্র আমার দেওয়া তথ্য না, এটা হচ্ছে আপনারা অ্যালেক্সা সম্পর্কে জানেন, অ্যালেক্সা ব্লগ থেকে নেওয়া একটা তথ্য। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ডেসক্রিপশন দুইবার লিখতে পারেন, ডেসক্রিপশন সার্চ ইঞ্জিনের মেটা ডেসক্রিপশন লেখেন আর শুধুমাত্র কন্টেন্ট ডেসক্রিপশন লেখেন। যে ডেসক্রিপশনে লিখেন না কেন, প্রথম সেন্টেন্সের মধ্যে আপনাকে কিওয়ার্ডটা রাখতে হবে। আর প্রথম সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড ইউজ করার সুযোগ না থাকলে ছোট্ট একটা নোট দিয়ে সেখানে কিওয়ার্ডটাকে দিয়ে দেন। এবং শেষ করি, প্রথম সেন্টেন্সটা হতে হবে 120 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে, এর বেশি হবে না। আপনারা অনেক সময় সার্চ ইঞ্জিনের মধ্যে দেখবেন এরকম কিছু ডট আসবে, 3টা ডট আসবে। 3টা ডট আসার মানে হচ্ছে এই ব্যক্তিটা আপনার ডেসক্রিপশন লেখার সময় বেশি লেন্থের ডেসক্রিপশন লিখে গেছে, আর এই জন্য সার্চ ইঞ্জিন এতটুকু পর্যন্ত রিড করতে পারছে, বাকি অংশটুকু সে রিড করতে পারছে না। দ্যাট মিন্স সে বলছে এখানে আরো অনেকগুলো ডেটা আছে যেটা সে রিড করতে পারছে না, কারণ তার একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটির বাইরে কখনো এটাকে রিড করবে না। প্রশ্ন করুন। আপনি যে বলতেছেন না যে ডেসক্রিপশন দুটো লেখা যায়, একটা হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন আর একটা হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা সার্চ ইঞ্জিন ডেসক্রিপশন, মূলত সার্চ ইঞ্জিন ডেসক্রিপশনটা কি ভাইয়া ওই যে থিম এডিটরের ভিতরে যেভাবে আপনি বসাইছিলেন ওইটা কি ওইভাবে বসাতে হয়? হ্যাঁ, এখানে আমি এখন ইউএসটিসি প্লাগইনটা ইউজ করছি। এই প্লাগইনের মধ্যে এখানে মেটা ডেসক্রিপশন বসানো আলাদা জায়গা আছে, এখানে এসে আমরা এখানে বসিয়ে দিই। এটা আমাদের ওয়েবসাইট হয়, বাইরের ওয়েবসাইট হলে তো আমরা এটা করবো না। বাইরেকে আমরা কন্টেন্টটা লিখে দেবো, কন্টেন্টের প্রথম প্যারাটাই হবে ডেসক্রিপশন। জি জি জি, বুঝছি। বুঝতে জি ভাইয়া। কারো প্রশ্ন আছে আপনাদের? আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? এই বিষয়ে নাই, বুঝতে পারছি। ওকে।
3 নম্বর পয়েন্টে যাই। আসলে এই আলোচনাগুলো আরো অনেক লং করতে হয়, বুঝতে পারছেন? আমাকে আসলে 2 ঘন্টার মধ্যে তো আমরা আসলে মূলত আলোচনা করতে পারি 1.5 ঘন্টায়। 2টা পয়েন্ট আমার এই আলোচনাটা করতে 4 ঘন্টা সময় লাগছে। আমার 4 ঘন্টার আলোচনাটুকু আমি আপনাদের সাথে এখন করবো মাত্র 1.5 ঘন্টার মধ্যে। তো একটু আমি কিছু পয়েন্ট স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, এবার 3 নাম্বার ডিসক্রিপশন লেন্থ। আমি এটা তো বলেই ফেললাম, তাই না? এটা কিন্তু একসাথে আমি আলোচনা করে দিচ্ছি, এটাও বুঝছেন না আপনারা? 3 নাম্বারটা জি ভাই। ওকে। 4 নাম্বার পয়েন্টটাতে আমরা এই পয়েন্টগুলো খুব দ্রুত শেষ করা পসিবল। এটা আপনার 10 মিনিট আলোচনা করলে হয়ে যাবে। প্লাগারিজম মানে হচ্ছে, ধরুন আপনি একটা সেন্টেন্স লিখলেন যেটা কমন সেন্টেন্স। আমাদের প্রশিক্ষণার্থী মোহাম্মদ তুহিন ভাই আছেন, শুনতেছেন আমাকে? জি ভাই। জি। আপনি কি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন? জি ভাই। আমি যতটুকু দেখলাম মোহাম্মদ তুহিন নামে আমার সাথে একজন অ্যাড আছেন, রিসেন্টলি অ্যাড হয়েছেন, আজকে ওনার জন্মদিন। এটা কি আপনি নাকি? জি ভাই, আমারই আজকে। আচ্ছা, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার এবং আমার পক্ষ থেকে, যারা কাজ করছেন তাদের সবার পক্ষ থেকে। ধন্যবাদ ভাই আপনাকে, সবাইকে ধন্যবাদ। আপনারা ওনাকে উইশ করেন একটু। ধন্যবাদ ভাই। বার্থডে ভাইয়া। শুভ জন্মদিন ভাই। ধন্যবাদ। শুভ জন্মদিন ভাই। সবাইকে ধন্যবাদ, একসাথে দিলাম। শুভ জন্মদিন ভাইয়া। ধন্যবাদ ভাই। ওকে, আমরা টপিকে যাচ্ছি। হ্যাঁ, আমি একটু আগেই দেওয়া দরকার ছিল আমার, হয়তো আমি ভুলে গেছিলাম। আমার টপিকে চলে আসতেছি। প্লাগারিজম মানে নাসির ভাই, আপনি কারো কন্টেন্টের একটা অংশ নিয়ে আসছেন কপি করে, ওইটাকে আমরা কি বলবো? যখন সার্চ ইঞ্জিন এটাকে চেক করবে, তখন সে যখন দেখবে প্লাগারিজম পাইছে, তখন সে এটাকে গুরুত্ব দেবে না। যে কন্টেন্টের মধ্যে সেন্টেন্স মিলে যাবে, সেই কন্টেন্টটাকে আপনার প্লাগার। ধরুন আমি একটা কন্টেন্ট লিখেছি কার ড্রাইভিং এর উপর, আপনি আমার কন্টেন্ট থেকে 2-1টা লাইন নিয়ে আপনি আপনার কন্টেন্টে ইউজ করে বলছেন, এটাকে কি বলা হবে? প্লাগারিজম বলা হবে। ধরুন আপনার কন্টেন্টটা হচ্ছে 100 ওয়ার্ডের একটা কন্টেন্ট, বোঝার সুবিধাতে দিলাম। আপনি আমার কাছ থেকে একটা শুধুমাত্র ওয়ার্ড নিলে হবে না, সেন্টেন্স যদি নেন সেক্ষেত্রে হবে। আপনি আমার কাছ থেকে 2টা সেন্টেন্স নিয়ে নিলেন, এই 2টা সেন্টেন্সে 20টা ওয়ার্ড আছে, তাহলে আপনার এখানে 20% কি দেখাবে? প্লাগারিজম দেখাবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আপনি এই সেন্টেন্সটা আমার থেকে কপি করে নিছেন, তাহলে এটাকে অনেক সময় চুরিও বলা হয়। প্লাগারিজম মিনিং হচ্ছে চুরি, বা আমার অনুমতি না নিয়ে আপনি আমার জিনিসটাকে ইউজ করছেন, এটাকে বলা হবে প্লাগারিজম। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের আসলে কি পরিমাণ প্লাগারিজম থাকলে আমরা কন্টেন্টটাকে পোস্ট করতে পারবো? একটা কন্টেন্টের যদি আপনার 80% পর্যন্ত ইউনিক হয়, সেক্ষেত্রে আমরা কন্টেন্টটাকে ইউজ করতে পারি। তবে আমার পরামর্শ হচ্ছে 100% প্লাগারিজম ফ্রি করে, দ্যাট মিন্স 100% ইউনিক করে কন্টেন্টটুকুকে ইউজ করাটা ভালো। অনেকে দেখবেন 80%, 90% প্লাগারিজম ইউনিক করে বাকি 10% প্লাগারিজম দিয়ে কন্টেন্টটাকে পাবলিশ করে দেয়। কিন্তু আমার পরামর্শ সেটা হচ্ছে কি 100% ইউনিক করার ট্রাই করবে। এবং প্লাগারিজম চেক করার জন্য ওয়ার্ল্ডের মধ্যে এবং বেশ কিছু পেইড টুলস আছে। আমি যদি ফ্রি টুলস এর কথা বলি, তাহলে স্মল এসইও টুলস এর মধ্যে কিন্তু প্লাগারিজম গুলো ইজিলি চেক করা যায়। ধরুন আমি একটা ওয়েবসাইট থেকে একটা কন্টেন্টের কিছু অংশ নিয়ে নিই, একটু দেখেন ভালো করে। এটা নিয়ে আমাকে ডিজাইন থেকে থেকে আমরা একটা কন্টেন্টকে নিয়ে নিই, হেলথ এন্ড ফিটনেস, যে কোনো একটা কন্টেন্টকে নিয়ে নিই। ধরুন এই অংশটুকু নিয়ে নিলাম, ফ্রি টুল দিয়ে দেখাচ্ছি প্রথমে। হ্যাঁ, তো ফ্রি টুলস সবসময় আসলে অ্যাকুরেট ওয়ার্ক করতে পারে না, মাথায় রাখবেন। ফ্রি টুল সবসময় আপনার অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে না, কিন্তু সেটা ফ্রি, সে ভুল করবে, এটা খুব স্বাভাবিক। আমি স্মল এসইও টুলসে গেলাম, গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় প্লাগারিজম চেকার আছে। উপরে দেখেন একটা অপশন আছে
প্লাগারিজম চেকার, এখানে আমি ক্লিক করলাম, মানে যে অপশনটা ছিল প্লাগারিজম চেকার, জাস্ট এখানে ক্লিক, প্লাগারিজম চেকার একদম প্রথমে পেয়ে যাবেন। এরপরে আপনি এখানে বলতেছেন কপি করে পেস্ট করার জন্য, আমি তো কপি করে রাখছি এর আগে থেকে, আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করে আমি আর কিছু করতে হবে না, এখানে জাস্ট আমি কি করবো, চেক প্লাগারিজম ক্লিক করবো, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করলে সে এটাকে চেক করা শুরু করবে, এর অন্য কোথাও ক্লিক করবেন না এর মধ্যে, সে রিডাইরেক্ট করে এটা অটোমেটিক চেক করা শুরু করবে। আপনাকে মাউস নাড়তে হবে না, অটোমেটিক নিয়ে যাবে। সে এখন এটা চেক করতেছে এটা আসলে কি অবস্থা। সে আমাকে বলতেছে এটা 50% ইউনিক, 50% প্লাগারিজম, কিন্তু আপনারা তো সবাই দেখছেন আমি পুরোটাই কপি করছি, তাই না? সে বলছে এই দুইটা সেন্টেন্স ইউনিক, এই দুইটা সেন্টেন্স প্লাগারিজম। প্লাগারিজম কোত্থেকে তৈরি করছে এটা আমাকে বলে দিচ্ছে, দেখেন কম্পেয়ারে ক্লিক করতে বলছে। দেন আমরা কম্পেয়ারে ক্লিক করলাম, কম্পেয়ারে ক্লিক করার পরে সে আমাকে বললো যে এটা এখানে কোথাও আছে। আমি একটু করে একটা ইমেজের মধ্যে পাওয়া গেছে, আর কোথায় পাওয়া গেছে আর কোথাও পাওয়া যায়নি। কম্পেয়ার সে কিন্তু এখন ধরতে পারে না যে কোত্থেকে নিচ্ছে। ফ্রিটা হলে আসলে আপনারা দেখছেন সবার সামনে এটা আমি করলাম, ফ্রিতে হলে এটা সে ইজিলি ফাইন্ড আউট করা যায় যে কোত্থেকে আসলে এখন এখানে সে কিন্তু ভালোভাবে বলতে পারছে না যে আমি এটা কোত্থেকে কপি করছি, সেটা ইমেজের মধ্যে পাইছে হয়তো। ফ্রি টুলস গুলো আসলে আপনাকে প্রপার রেজাল্ট দিতে পারবে না। আমি দেখে অন্য কোনো প্লাগারিজম চেকার দেখি যেটা আসলে আমাকে প্রপার রেজাল্ট দিবে, ফ্রিতে আছে কিনা দেখি, আমি একটু অনলাইনে সার্চ করে দেখি প্লাগারিজম চেকার, এটা দেখে সার্চ করি দেখে পাওয়া যায় কিনা আমরা গুগলে। হ্যাঁ, ডুপ্লি চেকারটা ভালোই। প্লাগারিজম দেখি আর অনেকগুলো প্লাগারিজম চেকার আসতেছে, এখানে আসতেছে একটা কিউটেক্স, এটা ডুপ্লিকেট চেকার আসছে, দেখি আমরা চেক করে দেখি আদৌ কি এটা আমাকে ডিটেক্ট করতে পারে কিনা। প্লাগারিজম ডিটেক্টর অনেক সুন্দর নাম দিয়ে দিচ্ছে, কাজটা কতটুকু করে এটা হচ্ছে এখন দেখার বিষয়। একদম ফিল আপ করে দিচ্ছি। আর ডুপ্লিকেট চেকার আসছে, ডুপ্লিকেট চেকার তো বলছি তুমি চেক করো। মোটামুটি সব জায়গায় পাচ্ছে না। 100% প্লাগারিজম ফ্রি করা কি সম্ভব? আসলে তো অনেক সেন্টেন্স একাধিক আর্টিকেলে মিলে যাবে, তখন সেক্ষেত্রে সম্ভব ভাইয়া। সম্ভব। কি বলতেছি আমি তো বুঝতেছি না। নান প্লাগারিজম, নান ইউনিক, 100% কি দেখাচ্ছে? আমি এখানে চেক করে দিই 100% প্লাগারিজম দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমার কাছে মনে হচ্ছে এটা রাইট দেখাচ্ছে। এটা কোথায় কোথায় আছে? পিন্টারেস্টে একটা জায়গা, এটা পিন্টারেস্টও পাইছে, সে আবার কোথায় পাইছে? এটাকে issue.com এর মধ্যে পাইছে, কিন্তু যেখান থেকে আনছি সেখানে তাকে পাই নাই আসলে। এটা একটা আফসোস লাগছে। আমি আনছি ইজান আর্টিকেল। তো আপনারা এইভাবে করে প্লাগারিজম চেক করতে পারেন। আর প্রিমিয়াম সাইটগুলোর মধ্যে আমি দুটো সাইটকে প্রেফার করি, একটা হচ্ছে গ্রামারলি দিয়ে প্লাগারিজম চেক করা যায় যদি প্রিমিয়াম হয়, আরেকটা সাইট গ্রামারলি সম্পর্কে তো সবাই জানেন, একটা সাইট আছে কি কপি এসকে। এখান থেকে আপনার প্লাগারিজম, এটাও একটা প্রিমিয়াম সাইট, এখান থেকে আপনার প্লাগারিজম গুলোকে চেক করতে পারেন। তো প্রিমিয়ামটাও বললাম, ফ্রিটাও বললাম। ফ্রিতে যেহেতু কাজ করতেছে ডুপ্লিকেট চেকার দিয়ে, আপনার ডুপ্লিকেট চেকার দিয়ে ট্রাই করতে পারেন, অথবা অন্যান্য টুলস যেটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন সেই টুল দিয়ে আপনি সার্চ করতে পারেন। আপনার প্লাগারিজমটা অবশ্যই কি হতে হবে, আপনাকে ইউনিক করতে হবে। এখন প্লাগারিজমটা কতটুকু প্লাগারিজম আপনি পাচ্ছেন কন্টেন্টের মধ্যে, সেই প্লাগারিজমটুকু আপনাকে একটু রিরাইট করতে হবে। অথবা কোনটা ধরুন এই সেন্টেন্সটা প্লাগারিজম হচ্ছে, এখানে কন্ডিশন লেখা আছে, তো আপনাকে করতে হবে কি এমন কোন শব্দ ইউজ করলে
অর্থ প্রকাশ পাবে কিন্তু এটা প্লাগারিজম হবে না। এই কন্ডিশনের সিমিলার ওয়ার্ড আছে না অনেকগুলো, হ্যাঁ সিনোনিম ইউজ করা যায়। হ্যাঁ তো সেখানে সিনোনিম ইউজ করবেন বা সিমিলার ওয়ার্ড ইউজ করবেন, অনেকগুলো পাবেন আপনি, কিন্তু আবার সবগুলো ইউজ করলে হবে না। ধরুন আপনি লেখা আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাহলে এখানে আপনি মাদারকে কি করবেন, চেঞ্জ করবেন। ঠিক আছে, চেঞ্জ করার তো দিকে হয় কি হয় নাকি? এখানে যদি আমি মাদার না দিয়ে যদি মাদারের সিমিলার বা সিনোনিম কোন একটা ওয়ার্ড এখানে ইউজ করি, তাহলে সেটাকে অর্থ প্রকাশ করবে কিনা বা শুনতে এটা সাউন্ড মনে হবে কিনা? ভাই, না ভাইয়া, কিছু জিনিস মাদারের জায়গায় যদি মম লাগানো হয় তাহলে তো জিনিসটা কি হয়ে যায়? অদ্ভুত মানে লাগবে এটা আমার কাছে মনে হচ্ছে অসম্মান করার মতো মনে হচ্ছে না, কিন্তু অদ্ভুত অর্থটা কিন্তু লাগছে। চেঞ্জ হচ্ছে না। অর্থটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু অসম্মানের মতো মনে হয়। তো এক্ষেত্রে আপনাকে এটাও মনে রাখতে হবে, আমি সিমিলার বা সিনোনিম ওয়ার্ড যেটা ইউজ করব সেটা যেন এখানে সাথে মানানসই হয়। ওকে, এভাবে করে আপনারা এটাকে প্লাগারিজম ফ্রি করতে পারেন। এছাড়া আর কোনো ওয়ে নাই আসলে প্লাগারিজম ফ্রি করার। এরপর আসলে গ্রামার চেক, আপনাকে গ্রামারলি চেক করতে হবে। গ্রামারলি চেক করে আপনার গ্রামার প্রবলেমগুলোকে সলভ করতে হবে। এখন গ্রামার চেকের মধ্যে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে আপনাদের যদি একটা ডেমো দেখাই, যেন আপনি কোথাও লিখছেন অ্যান্ড, তো গ্রামার যে চেকার যে সফটওয়্যার গুলো আছে তারা কিন্তু অ্যান্ডটাকে ভুল ধরে, জানেন তো সবাই, তারা অ্যান্ডের আগে একটা কমা চাই। জি ভাইয়া। ঠিক আছে, কিন্তু এখন আপনি তো জানেন কমা দিতে হবে নাকি দিতে হবে না। এখন কমা না দিলেও তো চলে। আমরা যে ছোটবেলা থেকে যে ইংলিশ শিখে আসছি, সেই ইংলিশে কিন্তু আমাদেরকে কখনোই শেখানো হয় নাই যে তুমি অ্যান্ডের পরে কি দাও, অ্যান্ডের আগে কমা দাও। আপনাকে আমি জানি না, আমাকে তো শেখাই নাই আমার স্যারেরা, আমি জানি না আপনাদেরকে শিখাইছি কিনা। না আমরাও শিখি নাই ভাইয়া। কিন্তু অনেক বায়ার আছে যারা আর্টিকেল গুলোকে চেক করার সময় কিছু কিছু বায়ার পাবেন আপনি। যেমন আপনি যদি দেখেন ইউকে, ইউএসএ, এই বায়ার গুলো যখন কন্টেন্টটা চেক করবে তখন কোনো প্রবলেম নাই। ধরুন কোন একটা বায়ার আছে, যে বায়ারটা হচ্ছে রাশিয়ান বায়ার বা স্পেনের বায়ার অথবা অন্য দেশের বায়ার, যেখানে তাদের মাদার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নয়, সেই দেশের বায়াররা যখন চেক করবে তখন তারা চেক কিভাবে করবে? তখন তো তারা গ্রামার টুলস দিয়ে চেক করবে, তাই না? গ্রামার টুলস দিয়ে চেক করবে না? তাদের জন্য অ্যান্ডের আগে একটা কমা দিয়ে দেবেন। যখন আপনার বায়ার গ্রুপ বেস করে দিবেন, বায়ার যদি রাশিয়ান, সে তো ইংলিশ পারবে না, চাইনিজ, জাপানিজ, তাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ নয়, তখন তারা টুলস এর মাধ্যমে চেক করে, তখন তাদেরকে কি করবেন? এরকম একটা কমা দিয়ে দেবেন। আর যদি ইউএসএ, ইউকে হয়, তখন তারা গ্রামার টুলস দিয়ে গ্রামার চেক করবে না, তখন তাদেরকে আপনি অ্যান্ডের আগে কমা ছাড়া দিবেন। এটা হচ্ছে একটা ট্রিক্স, কিছুই না। আমাকে তো বুঝতে পারছেন? জি ভাইয়া। আরো কিছু গ্রামাটিক্যাল এরর থাকে। আমরা যখন কোন একটা আর্টিকেলকে রিরাইট করি, অথবা কোন একটা আর্টিকেলকে যখন আমরা স্পিন করি, বা কোন একটা আর্টিকেলকে যখন আমরা ট্রান্সলেট করি, তখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে কি, আমার এখানে ভয়েসের বেশি চেঞ্জিং হয়, ভয়েস চেঞ্জিং হয়ে যায়, তখন সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার প্যাসিভ ভয়েস কিন্তু অ্যাকসেপ্টেড নয়, আপনার অ্যাকসেপ্টেড হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। তখন আপনাকে ভয়েস চেঞ্জিং কিন্তু একটু খেয়াল করতে হবে যে তোমার ভয়েস চেঞ্জিং হয়ে গেল কিনা। আপনার কাছে পড়ে মনে হবে কিন্তু গ্রামাটিক্যাল সেম থাকবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কিন্তু গ্রামাটিক্যাল কোনো এরর দেখবেন না। আপনি যদি একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটোতেই লিখেন, এখানে কি কোনো গ্রামাটিক্যাল এরর থাকবে? গ্রামাটিক্যাল কিন্তু এরর থাকবে না। এই জন্য আপনাকে প্রত্যেকটা সেন্টেন্স একটু পড়ে দেখতে হবে কোন সেন্টেন্স কি প্যাসিভ ভয়েস আসলো কিনা, যা আসে সেটাকে আপনাকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করে দিতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। এবার এখানে আসেন রিডেবিলিটি স্কোর। রিডেবিলিটি স্কোরের কথা যদি আমি আপনাকে একটু করে বলি, আপনারা ভালো বুঝবেন রিডেবিলিটি স্কোরটা। ধরুন আপনি একজন ইংলিশ টিচার, আমাদের ইংলিশ টিচারদের আসলে আমাদের ইংলিশ টিচাররা কি করে, তাদের আমার কাছে মনে হয় তারা তাদের জীবনে 50% কাজ করে শুধু ইংরেজিটার অর্থ কেটে বুঝে দিতে, তারা 50% কাজ করে। আপনি একটু অন্যভাবে নেবেন না, এটা হচ্ছে ট্রুথ বললাম। বাট এই ইংলিশটা ওনারা এসে ইংলিশটা পড়বেন এবং এটার অর্থ কেটে বুঝাই দেবেন।
এটা এই কাজটুকু করতে ওনাদের সময় লাগে 50%। ওনারা যদি একাডেমিক ক্যালেন্ডারটা আপনি খেয়াল করেন, একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে 50% কাজ হচ্ছে এটা, যে একটা চ্যাপ্টার অন করলো, লেসন অন করলো, এটা ইংলিশটা পড়ে পড়ে কি করে দেওয়া, বাংলাটাকে বুঝাই দেওয়া। ইজ ইট ট্রু অর রং? ফলস। আমি আমার কাছে কেন যেন মনে হয় এই কাজটা করে ভাই, এটাই হয় ভাই, এটাই হয়, এটা সত্য। এটা করে ভাইয়া। এখন আমাদের টিচাররা যেভাবে এটাকে বুঝাই দেন সেটা তো আমরা বুঝতে পারি, তাই না? ইংলিশটাকে তারা অনেক সময় কিন্তু অর্থটাকে হুবহু না বলে তারা আমরা যেভাবে বুঝি সেভাবে কিন্তু ওনারা গুছিয়ে আমাদেরকে বুঝাই দেন। আমাদের টিচাররা যে কাজটা করে মানে হুবহু কিন্তু অর্থ বলে না, অনেক সময় ওরা গুছিয়ে বলেন, প্রতিটা অর্থ শব্দের অর্থ ভেঙে ভেঙে বলেন এবং পুরোটাকে গুছিয়ে বলেন। এবং এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু গুছিয়ে চিন্তা করি তাহলে এটাকে নিয়ে আমরা যদি একটু ট্রান্সলেট করি, গুগল ট্রান্সলেট করি, বাকি যে ট্রান্সলেটর গুলো আছে অনলাইন বেসিস, সেই ট্রান্সলেটরে যদি আমরা এটাকে ট্রান্সলেট করি তাহলে কেমনটা দাঁড়ায় একটু দেখি। এটাকে বাংলা করে দেই, হ্যাঁ বাংলা করে দেই, এই অংশটুকুকে বাদ দিয়ে দিই। এবার এখানে যে অর্থটা আসছে এটা পড়তে কেমন মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে এটা কোন দিক থেকে পড়ার মতো কোয়ালিটি আছে আপনার? একদম মনে হয় যে দাঁত পাত সব ভেঙে যাচ্ছে, এরকম মনে হয় না? একদম অদ্ভুত মনে হয়। অনেক সময় মিলে না, তখন আমরা অনেক সময় কিন্তু করি কি ইংলিশ থেকে বাংলাটাকে ট্রান্সলেট করে আমরা নিজেরা বুঝে নিই, কিন্তু মিলে না, কিন্তু সব কখনোই হুবহু মিলে না। আমরা করে কি এটাকে নিজেরা বুঝে নিই যে হ্যাঁ এটা মনে বুঝাচ্ছে। যেমন দেখেন না, ছোট বাচ্চারা যখন কথা বলে এরা কিন্তু কোনো কথাকে স্পষ্ট বলতে পারে, কোনো কথা কিন্তু স্পষ্ট বলতে পারে না, তারা কিন্তু ভুল বলে, অনেক শব্দ তারা ভুল উচ্চারণ করে। তখন আমরা করে কি আমরা আমাদের নিজস্ব জ্ঞান দিয়ে তারা সেটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করি। ঠিক একই রকম ভাবে গুগল ট্রান্সলেটরটাকে আমাকে অনেক ক্ষেত্রে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেটর যেটা আছে এটাকে আমার কাছে ছোট বাচ্চার মতো মনে হয়। এটাও আমাদের কষ্ট করে কি করতে হয়, নিয়ে পরে বুঝে নিতে হয়। মনে হয় যেটা আইনের কোনো কঠিন শব্দ, এটাকে আমাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝে নিতে হবে, আর কিছুই না। এটা বলার অর্থ হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। আমি যদি আপনাকে বলি এই জিনিসটা, আপনি হয়তো বা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন। এই জিনিসটাকে যদি আমি একটা, এই ছেলেটা কলেজে পড়ে বা যে ছেলেটা স্কুলে পড়ে এখন, তাকে যদি আমি এটা পড়তে দিই, সে কি এটা অর্থটা বুঝতে পারবে? আপনি হয়তো বা বুঝতে পারবেন, কিন্তু সে কি বুঝতে পারবে? বা আপনি কি পুরোপুরি ভাবে ভালোভাবে বুঝতে পারছেন, একবার করে বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় যে আপনি একবার পরে আমরা বুঝতে অনেক সময় সমস্যা হয়, আর স্কুল বাচ্চারা অনেক বুঝবে না। দ্যাট মিন্স এখানে কিন্তু একটা রিলেবিলিটি স্কোর আছে। দ্যাট মিন্স আমি শব্দটা পড়ে কতটুকু বুঝতে পারলাম, এই জিনিসটাকে বলা হয় রিডেবিলিটি। ঠিক আছে, অনেকে দেখবেন কি একটা টপিককে খুব সুন্দর করে গুছিয়ে বলে আমরা ইজিলি বুঝে ফেলি, বা গুছিয়ে লিখে আমরা ইজিলি বুঝে ফেলি। আবার অনেকে দেখবেন খুব কঠিন করে লিখে। আমি যদি আপনাকে আরো একটা এক্সাম্পল দিই, আমাদের কিছু কবি ছিলেন যেমন মাইকেল মধুসূদন দত্ত, ওনার কবিতার 4টা লাইন এবং ওনার কবিতার লাইনের সেই সারমর্মটুকু, আপনি কোনটা ভালো বুঝেন? ওনার কবিতার 4টা লাইন ভালো বুঝবেন, কিন্তু 4 লাইনের সারমর্মটুকু ভালো বুঝবেন? ভাই সারমর্মটাই ভালো বুঝবো, কারণ ওনার লাইনগুলো এত কঠিন করে লেখা হয়েছে যেটা আসলে বুঝতে একটু কঠিন হয়ে যাবে আমাদের কাছে, কারণ খুব একদম খাঁটি শব্দ, কঠিন শব্দ, শক্ত শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা আমার আপনার বুঝতে, সকলের বুঝতে খুব বেশি অসুবিধা হবে। এখানে কিন্তু রিডেবিলিটি নামে একটা জিনিস আছে। এর জন্য আপনি যখন কন্টেন্ট লিখবেন এখানে কোনো হার্ড ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এখানে কোনো গ্রামাটিক্যাল অনেক সময় আছে না, খুব বেশি এমন কোনো শব্দ থাকে যেটা বুঝতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়। যেমন আমি একটা শব্দ লিখে দিলাম এমন করে, এখন রিডেবিলিটি স্কোরটা ওই যে গ্রামারলি যেটা শো করে ওখান থেকে নিব, ওখান থেকেও নিতে পারেন। এটা যদি দেখেন আমি এখানে নিচ্ছি কি নাও অর নট, এই মিনিংটা কিন্তু আপনি বুঝবেন। আমি যদি একটা স্কুলের বাচ্চাকে বলি এটা কি বুঝছি, সে বলবে কি এখন না, সে এখন এটাকে বুঝবে না, এখন অথবা না, তাই না? কিন্তু এটা একটা ফ্রেজ, এটা মিনিংটা দাঁড়াচ্ছে কি যে কাজটা এখন করতে পারবেন না, যে কাজটা কখনো করতে পারবেন না। নাও অর নট, এটা কিন্তু বিশাল তথ্য আছে, কিন্তু লিখলাম কিন্তু ছোট ভাবে, কিন্তু অর্থটা কিন্তু বিশাল। এটা ফ্রেজ। ঠিক একই রকম ভাবে
আপনাকে মাথায় রাখতে হবে এমন কোন শব্দ বা সেন্টেন্স এখানে ব্যবহার করা যাবে না যেটা আপনার পড়তে অনেক বেশি আপনার কষ্ট হয়। তো রিডেবিলিটি স্কোর গুলো চেক করার জন্য কিছু টুলস থাকে, টুলস গুলো দিয়ে আসলে চেক করতে হয়, ম্যানুয়ালি আসলে এটা বোঝা যায় না। 60% অর 6+, কেউ কেউ আছে এটাকে পার্সেন্টেজ আকারে মেজার করে, কেউ কেউ আছে এটাকে 1 to 10 পর্যন্ত মেজার করে। আপনি এটা চেক করার জন্য আমি ফ্রি টুলস দেখাচ্ছি। প্রথমে আপনি এখানে লিখবেন রিডেবিলিটি স্কোর চেকার বা স্কোর লিখলে হবে। রিডেবিলিটি স্কোর লিখলেই হবে। আমি একটা সাইট দেখা দিচ্ছি, সাইটটা স্টার্টিং এ থাকতে পারে, এটা এখানে মনে হয় ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, সরি এটা ইন্টারফেসটা একটু সহজ, আপনি ইজিলি বুঝতে পারবেন। যেমন আমি এই কন্টেন্টটা নিই, হেলথের কন্টেন্ট গুলো রিডেবিলিটি স্কোর গুলো একটু কম হয়, কারণ এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয় যেটা আসলে নন টেকনিক্যাল বা নন মেডিকেল পার্সনরা আসলে বুঝতে পারেন না ভালোভাবে। আমি এখান থেকে টেস্ট রিডেবিলিটিতে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে কন্টেন্টটাকে দিয়ে দেব, কন্টেন্টটাকে দিয়ে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। একটু সময় নেবে, একটু সময় নিয়ে কয়েক সেকেন্ড সময় নেবে, হয়ে গেছে। এটাকে ক্যালকুলেট করে দিচ্ছে। এ বলতেছে এটা আসলে খুব সহজ না, যে কেউ এটা আসলে ইজিলি পড়ে ফেলতে পারবে না। রিডেবিলিটি স্কোরের মধ্যে দেখেন সে রিডেবিলিটি স্কোর দিছে কত, মাত্র 20। মাত্র 20 দিয়ে হবে না, ওভারঅল স্কোরটাতে হয়তো সে বাড়ায় দিছে, এটা এখানে সরি, সে মাত্র 20 দিছে। এখানে দেখেন ফ্ল্যাশ কিওয়ার্ড গ্রেড, এখানে দেখেন এখানে মাত্র দিছে কত, 20। এই 20 দিয়ে হবে না। অ্যাবাউট 20 দেখতেছেন, গ্রেড টাইপে কত দিছে এখানে, 20। এই 20 দিয়ে হবে না। আপনার মিনিমাম কত করতে হবে, আপনার কন্টেন্ট স্কোরটা মিনিমাম 60 হতে হবে। মানে আপনারা নিজেরাই বুঝতে চান, আমিও এই সেন্টেন্সটা দুই একবার পড়ার ট্রাই করেছি, আমি নিজে পড়তে পারছি না। আর আমি যেখানে নিজে পড়তে পারছি না, আমার এই বয়সে এসে এই এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে, সেখানে সাধারণ মানুষ কিভাবে এটা পড়তে পারবে, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহান হয়েছে। এখানে এমন কোনো হার্ড টপিক হার্ডলি আপনারা কিছু লিখবেন না। সে অনেকে হয়তো মেডিকেল নিয়ে লিখে, আমি অনেক হেলথ আর্টিকেলকে রিডেবিলিটি চেক করছি, সেটা দেখা যায় কি 60 এর মতো হয়, কিন্তু এখানে এত কঠিন করে এটা লেখা হয়েছে যে তার রিডেবিলিটি স্কোর হচ্ছে মাত্র 20। তো আপনারা এই বিষয়টাতে একটু ট্রাই করবেন, রিডেবিলিটি স্কোরটার জন্য 60 হয়। আপনারা এই টুলস থেকেও চেক করতে পারেন। আপনারা চাইলে গ্রামারলি টুলস এর মধ্যে কিন্তু একটা ওভারঅল স্কোর আছে, সেই ওভারঅল স্কোরটাও যেন 60+ হয়। তবে গ্রামারলি দিয়ে যারা করবেন সেখানে কিন্তু রিডেবিলিটি, প্লাগারিজম, গ্রামারলি সবগুলোকে একসাথে মিক্স আপ করা হয়, যে কারণে আমার পরামর্শ হচ্ছে গ্রামারলি দিয়ে করলে আপনারা 100% স্কোরটা করে তারপর বায়োতে সাবমিট করবেন। 100% স্কোর না হলে বায়োতে সাবমিট করা যাবে না। কেউ একজন প্রশ্ন করেছিলেন গ্রামারলি হবে কি? গ্রামারলিতে 100% তো আসে না। অবশ্যই আসবে, 100% আসবে না। আমি নেক্সট ক্লাসে একটা কন্টেন্টকে 100% করে দেখাবো। যেটা আজকে আমরা 10 মিনিট সময় আছে, আমি এটা কোশ্চেন আনসারের জন্য রাখবো। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা কন্টেন্টকে, প্রথমে আমি দেখাবো একটা কন্টেন্টকে 80% বা সামথিং দেখাবো, তারপর এটাকে আমি গ্রামারলিতে 100% করে দেখাবো। আচ্ছা ভাই, বুঝতে পারছেন? আরো কিছু জিনিস থাকবে, আপনারা একটু কাইন্ডলি আমার কাছে যা মনে হচ্ছে নভেম্বর ক্লাস হতে পারে, আপনাদের জন্য অনেক কিছু, অনেক চমক অপেক্ষা করছে, আপনাদের জন্য এমন কিছু টপিক অপেক্ষা করছে যেগুলো হয়তো আপনারা ট্রেনিং শুনছেন কিনা আমি আসলে সন্দেহ। আপনারা আলোচনা করলে বুঝতে পারবেন, অনেক ইন্টারেস্টিং এবং অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাকে বাধ্য করবেন না যে আমার জন্য, আমাকে আসলে তো এসইও ওই মাইক্রো ওয়ার্কার্স বা পিক ওয়ার্কার্স নিয়ে আসলে অফিস থেকে যেন প্যারাটা না দেয়, আপনারা ওই ব্যবস্থাটা একটু কাইন্ডলি করেন আপনাদের পক্ষ থেকে, দেন আমরা আপনাকে অনেক বেটার কিছু শেখাবো। আচ্ছা ভাই, আমরা তাহলে শেখাবো বলতে আমি আপনাকে অ্যাডভান্স এসইও শেখাবো, অ্যাডভান্স লেভেলের এসইও। এটা অনেক আপনারা অনেক হাই লেভেলের অ্যাডভান্স। এরপর আমি আপনাদের সাথে আরো সোশ্যাল মিডিয়ার উপর কয়েকটা টপিক আলোচনা করবো, একটু যদি বলে নিই, যেটা হয়তো বা আপনারা ক্লাসের মধ্যে শুনেন নাই। আপনারা চ্যাটবোর্ডের নাম শুনেছেন? অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। অনেকে হয়তো শুনছেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কতটুকু পারেন আমি যখন শিওর না। প্র্যাকটিক্যালি পারেন কিনা চ্যাটবোর্ড?
প্র্যাকটিক্যালি ভাই ছিল পারি না। হার্ড লাগে। আমরা চ্যাটবোর্ড নিয়ে আলোচনা করব। আমরা কয়েকটা চ্যাটবোর্ড আমি নাম বলবো না, কয়েকটা মেসেঞ্জারের চ্যাটবোর্ড, ওই যে বটলতা আছে যেটা ওই যে ওইরকম আমি কোনো নাম বলবো না এখন, জাস্ট আমরা কয়েকটা দেখাবো তখন আমি বলবো। আমি জাস্ট পুরো নামটা বলতে যাচ্ছি না। এরপর ট্যাগ ম্যানেজার নিয়ে আলোচনা করব, অ্যাড সেটআপ নিয়ে আলোচনা করব, পিক্সেল অডিট নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব ফেসবুকের যে কাস্টম ভিডিও আছে সেটা কিভাবে তৈরি করতে হয়। আমরা ফেসবুকে স্ট্র্যাটেজি গুলো কেমন, অ্যাকশন প্ল্যান কিভাবে বাড়িতে জমা দিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওয়েবসাইটকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় হ্যাঁ সোশ্যাল মিডিয়ার সাথে সেটা নিয়ে আলোচনা করব। আরো কিছু ইন্টারেস্টিং ইয়ে থাকবে আপনাদের সাথে। আমি এটাও দেখাবো যে আপনারা যদি কখনো চ্যানেল সময় অনেকে হয় না যে আপনারা কি বলে অ্যাফিলিয়েটের জন্য ভিডিও বানাতে হয় না, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ওই ভিডিওটা কিভাবে বানাতে হয় ইজিলি একদম ইজিয়েস্ট ওয়েতে এটাও দেখাবো। দ্যাট মিন্স আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করছে। কাইন্ডলি আমাকে একটু মানে এটা বলবো যে মুক্তি দিতে হবে কাইন্ডলি ইয়ে থেকে। ভাই আমার একটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ বলুন না। পিক ওয়ার্কারে আবার হচ্ছে 12টা কাজ হচ্ছিল, পিক ওয়ার্কার আইডিটা ডিসেবল হয়ে গেছে। এখন কি করবো বলে সেটা দিচ্ছি। এটা হচ্ছে এখন আমরা যে ম্যাটার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে কিভাবে ম্যাটার ট্যাগ গুলো করবো, এই যে আমরা এখানে যেটা লিখলাম সেটা হয়ে গেল ম্যাটার টাইটেল। এটাকে আমরা এখান থেকে ঠিক করে নেবো। দেখেন আমাদের টাইটেলটা কেমন আসতেছে, হাউ ক্যান আই লার্ন ড্রাইভিং এখানে আছে। এরপর বেটার ওয়েস্ট চলে আসছে না, বেটার ওয়েস্ট আমার দরকার নেই, এটা আমার ওয়েবসাইটের নাম্বার চলে আসছে। আমি কি করবো, এটা এখান থেকে কেটে দেবো, এখান থেকে এটা চলে গেছে। এরপরে এটা গেল ম্যাটার টাইটেল, এটা গেল ম্যাটার ডিসক্রিপশন। এবার আসতেছে মেটা অথর। অথর মানে হচ্ছে লেখককে। আপনি যখন কোন একটা ওয়ার্ডপ্রেসে যে ইউজার নেম দিয়ে লগ ইন করবেন সেই ইউজার নেমের এগেইনস্ট নিশ্চয়ই একটা নাম থাকবে। ধরেন আমার ইউজার নেমটা আলাদা, আমার এখানে দুইজন অথর আছে, দুইজনের অথরের কিন্তু আলাদা আলাদা ইউজার নেম আছে। আমি যখন আমার ইউজার নেম দিয়ে এখানে লগ ইন করবো তখন আমার নামটা চলে আসবে মনিরুল ইসলাম। যখন আমি এই কন্টেন্টটা লিখবো তখন এখানে লেখা উঠে যাবে কি অথর নেম মনিরুল ইসলাম। ওকে, যখন অন্য কেউ আমার আরেকজন অ্যাডমিন আছে সে যদি এটা লিখে তখন তার নাম উঠে যাবে নাজমুল ইসলাম। ওকে, তাহলে এটা গেল মেটা অথর। এবার আসুন মেটা কিওয়ার্ড কোত্থেকে দেবেন। এখানে ডকুমেন্টসে আসবে, ডকুমেন্টসে এসে দেখেন এখানে কিন্তু একটা অপশনই আছে ট্যাগ দেওয়ার জন্য। ট্যাগ গুলো বসান। ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড। আপনি আপনার কিওয়ার্ড গুলো এখানে লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে আপনারা একজন একজন করে কোয়েশ্চেন গুলো করেন, আমি আনসার করবো। এটা আমি আপডেট করে দিয়েছি, সেভ করে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু চেক করে নেন। ভাই ট্যাক্স কয়টা দেয়া যায়? একটা পেজে সর্বোচ্চ 7টা ট্যাগ দিতে পারবেন, এর বেশিও আপনি দিতে পারবেন, তবে এটা এসইও ফ্রেন্ডলি হবে না। একটা ব্যাপারে একটু কনফিউশন আছে। সেটা হচ্ছে যে আপনার যদি ফাইবারে আপনি গিগ ক্রিয়েট করি তাহলে সেটা কি আসলে অডিট নিয়ে করব না ফেসবুক মার্কেটিং নিয়ে করব না কপি যে ব্লগ নিয়ে করব যে কন্টেন্ট রাইটিং নিয়ে করব, সবগুলো মিক্সড করলে তো আসলে তো ওইভাবে সেটাকে গুরুত্ব দেয় কি? এখানে আমার একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে আপনি ধরেন কয়েকটা কাজ শিখলেন, ধরুন আপনি কিওয়ার্ড রিসার্চ এন্ড অডিট শিখলেন বা কম্পিউটার অ্যানালাইসিস শিখলেন, এটা নিয়ে একটা গিগ বানালেন। এরপরে আপনি শিখলেন যে ট্র্যাকিং কিভাবে করতে হয়, এটার উপর একটা গিগ বানালেন। ফর এক্সাম্পল আপনি কন্টেন্ট রাইটিং এর উপর একটা বানালেন, আপনি গ্যাস পোস্টিং এর উপর একটা বানালেন। বানানোর সময় আপনি সবগুলো নিয়ে প্রথম অবস্থায় আপনি যখন নিউবি থাকবেন, নিউবিতে একটা বানানোর পর দেখেন কোনটা কোন কাজটা করতে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করছেন এবং কোনটা কাজটাতে রেসপন্স আসছে। ধরুন আপনার রেসপন্স আসছে সবচেয়ে বেশি ব্যাকলিংসে, আপনার ব্যাকলিংসে ভালো রেসপন্স আসছে এবং ব্যাকলিংটা আপনি খুব ভালো পারেন বা ভালো করতে পারেন, আপনি বাকিগুলো ডিলিট করে দিয়ে আপনি প্রোফাইলটাকে ব্যাকলিং গ্রুপে সাজান এবং বাকি ক্লিকগুলোকেও কি করেন ব্যাকলিংয়ে কনভার্ট করে ফেলেন। বুঝছেন আবু সাইদ ভাই? জি ভাই, এটা বেস্ট অপশন হতে পারে। আসলে এছাড়া আসলে কনফিউশন দূর করার কোনো অপশন নেই। আপনি আজকে এটা করবেন, কালকে আপনি অন্য একজন থেকে দেখছেন অন্য কেউ ভালো করতেছে, সেখানে দূর মারবেন, কোনো দরকার নেই। আপনি কি ভালো পারেন সেটার উপর আপনি করেন। আর প্রাইজিং অনেকে আছেন প্রাইজিং একদম কমিয়ে দেন, প্রাইজিং কমিয়ে দিলে যে আপনি ভালো রেসপন্স পাবেন বিষয়টা তা না, প্রাইজিংটাকেও মোটামুটি ঠিক রাখতে হবে। অনেক কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে বুঝবো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, না হয় আপনারা কিছুই বুঝেন নাই। টপিকসের বাইরে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। আগে টপিকের কোনো প্রশ্ন আছে কিনা দেখি, তারপর টপিকের বাইরে করি।
টপিক হ্যাঁ, আমার কারো কি একটা কোনো প্রশ্ন প্রশ্ন ছিল। ছিল? হ্যাঁ জুগল ভাই বলেন। এই টপিক নিয়ে না, ওই আমরা একটা কন্টেন্ট যখন বাইরে না টপিকের উপর থাকে। কোয়ান্টিটির উপরে ভাইয়া, বলেন। মানে আমরা যখন একটা কন্টেন্ট গেস্ট পোস্ট হিসেবে করব, তখন বায়ারের কি আছে কি ভাইয়া, আছে কি ওয়েবসাইটের লিংক দেবো, নাকি আছে কি বায়ারের ওই বেসিসের উপরেই কি আছে কি বায়ারের কোনো পোস্টের লিংক দেবো? মানে এটা একটা কনফিউশনের মধ্যে রয়েছে। ধরুন আমরা যখন গ্যাস পোস্টিং করি তখন আমরা কয়েকটা জিনিস বাইরে থেকে চাই, সেটা হচ্ছে কি তোমার ধরুন আপনি গ্যাস পোস্টিং এর মধ্যে লিখছেন, আপনি শুধু গ্যাস পোস্ট করবেন, কন্টেন্ট আপনি লিখবেন না। কারণ বায়ার কাছে চাইতে হবে কি কন্টেন্ট, বায়ারকে তুমি কন্টেন্ট দাও, আর কন্টেন্টের মধ্যে তুমি ব্যাকলিং করে দাও। বায়ারকে এটা বলবেন কন্টেন্টের মধ্যে সেই জন্য কি করে দেয়, ব্যাকলিং করে দেয়। কন্টেন্টের মধ্যে ওয়ার্ডের মধ্যে ব্যাকলিং করে দেওয়ার সুযোগ আছে। ওকে, এটা যদি সে কন্টেন্টটা আপনাকে দেয় সেক্ষেত্রে, আর যদি সে আপনাকে কন্টেন্টটা না দেয়, যদি আপনাকে কন্টেন্টটা লিখতে হয়, লিখে পোস্ট করতে হয়, তখন বাইরে থেকে চেয়ে নেবেন যে ড্রপ ইউর কিওয়ার্ড। সেকেন্ড, তাকে বলবেন যে তুমি যে ব্যাকলিংটা করবা, প্রোভাইড ইউর লিঙ্কস, তাকে বলবেন তুমি তোমার লিঙ্কটাকে প্রোভাইড করো। এটা হলো সেকেন্ড। থার্ড, আপনি তার কাছে জানতে চাইবেন নিশ। যদি আপনি ধরুন নিশ উল্লেখ করেন নাই আপনার গিগের মধ্যে, অনেকে আছেন গিগের মধ্যে নিশ উল্লেখ করে না, যেন জেনারেল গেস্ট পোস্ট, সেখানে কিন্তু নিশ উল্লেখ থাকে না, তখন বাইরে থেকে নিশটা চেয়ে নিতে হবে। প্রথম হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর আপনি বেস করে আর্টিকেল লিখবেন, এবং ব্যাকলিংস, যে ব্যাকলিংসটা আপনি সেখানে ওই আর্টিকেলের মধ্যে দিবেন, সেই ব্যাকলিংসটা আপনি নিয়ে নেবেন বাইরের কাছ থেকে। থার্ড হচ্ছে আপনি তার কাছ থেকে জেনে নিতে হবে সে কোন নিশে গ্যাস পোস্ট করতে চাই, যদি জেনারেল গ্যাস পোস্ট হয়। আর যদি কোনো নিশ গ্যাস পোস্ট হয়, যেমন হেল্প, তখন তো আপনার নিশটা চাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বায়ার তো নিশ আপনি গিগের মধ্যে বলে দিচ্ছেন হেল্প গ্যাস পোস্ট। বুঝতে পারছেন? আমি এমন অনেক বায়ার দেখছি যে আমার হেলথ আর্টিকেলের মধ্যে তারা রিয়েল এস্টেটের গ্যাস পোস্টের অর্ডার দিয়ে চলে গেছে, এরকম আর্টিকেল বায়ার থাকবে। তখন আমরা যদি সুযোগ থাকে করার, তাহলে করে দিই, না থাকলে তাকে বলে দিই যে এই গ্যাস পোস্টটা আমি করতে পারবো। ভাই বুঝছেন? জি ভাইয়া। এরপরে আমাদের একজন ভাই প্রশ্ন করতে চাইছিলেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি। সাইটের জন্য ডোমেন হোস্টিং কি লোকাল মার্কেট থেকে নিলে ভালো হবে নাকি নেমচিপ থেকে নিলে ভালো হবে? আমি হোস্টিং এর ব্যাপারে আসলে বলবো না, আমার শুধুমাত্র একটা পরামর্শ, সেটা হচ্ছে ডোমেইন নেমটা সবসময় নিজে বাই করবেন, কাউকে থার্ড পার্টি ধরে বাই করবেন না। আমি এমন অনেক দেখেছি তারা কাউকে ধরে যখন বাই করবেন, সে আপনার ডোমেইনটা আপনাকে দিতে চাইবে না, পরবর্তীতে 1 বছর যখন হয়ে যাবে তখন সে আপনাকে ঘুরাবে। কারণ হচ্ছে কি, যেন আপনি তার কাছ থেকে বাই করেন, কারণ আপনি কাউকে ধরে বাই করলে তাকে কিন্তু 200-300 টাকা প্রফিট দিতে হবে। তো সবসময় ট্রাই করবেন গোডেডি হোক, নেমচিপ হোক, বা যে কোনো ওয়েবসাইট থেকে হোক, যেটা আপনার যারা সুনামধন্য প্রতিষ্ঠান আর কি, ওদের কাছ থেকে ডোমেইনটাকে বাই করেন। ডোমেইন হোস্টিংটা আপনি যে কারো কাছ থেকে বাই করতে পারেন, ভালো হোস্টিং হলেই হইলো। অনেকে লোকাল হোস্টিং দেন, অনেকে আছেন যারা ভালো হোস্টিং দেন, কারণ তাদের আপনি যখন হোস্টিং চেঞ্জ করার জন্য তাদের পারমিশনের প্রয়োজন হবে না, কিন্তু ডোমেইন চেঞ্জ করার জন্য যার কাছ থেকে ডোমেইন কিনেছেন তার কিন্তু একটা পারমিশনের প্রয়োজন হবে। তো কাউকে মাধ্যম ধরে কখনো ডোমেইন ক্রয় করবেন না, এটা আমার পরামর্শ। হোস্টিং আপনি যে কোনো ভাবে ক্রয় করতে পারেন, লোকাল হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে। ইন্টারন্যাশনাল হলে একটু প্রাইস বেশি পড়ে, লোকাল হলে একটু কম পড়ে। তবে হোস্টিংটা নেওয়ার আগে হোস্টিং ভালো বুঝে এমন কারোর সাথে পরামর্শ করে তারপর হোস্টিংটা নেবেন, কারণ হোস্টিং এর মধ্যে অনেকগুলো জিনিস থাকে যেটা হাইড করা থাকে, আপনার লিস্টের মধ্যে শো করা থাকে না। তাই এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, ওই যে আপনি ভাইয়া বলছিলেন না যে একই আইপির ভিতরে অনেকগুলো ডোমেইন থাকে, এইগুলো চেক করে নিতে হয়, মানে কিভাবে চেক করতে হয় ভাইয়া? আমি একই আইপির মধ্যে এটা ব্যাপার বলিনি, আমি বলেছি যে আপনি একই আইপির মধ্যে অনেকগুলো হোস্টিং কে আপনি ইয়ে করবেন না, ইউজ করবেন না, আপনি আলাদা আলাদা সি প্যানেল ইউজ করেন। আপনি যখন কোনো একটা সি প্যানেল ইউজ করবেন, সি প্যানেল লগ ইন করার সাথে সাথে পাশে দেখবেন সি প্যানেলের আইপিটা লেখা থাকবে, সি প্যানেলের আইপিটা লেখা থাকবে সেখানে। আমি একটু দেখাই, আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একটা মিনিট আমাকে সময় দেন। মানে একটা হোস্টিং প্রোভাইডার থেকে মানে ইয়া করা যাবে না, এই তো ভাইয়া বলতেছেন, মানে ডোমেইন গুলো অ্যাক্সেস করা যাবে। একটা হোস্টিং প্রোভাইডার থেকে আপনি 100টা ডোমেইন নেন,
কোনো সমস্যা নেই। তবে আপনি সাউন্ডটা অফ করেন, সাউন্ডটা অফ করেন। আমি একটা হোস্টিং প্রোভাইডার থেকে আপনি 1 লক্ষ হোস্টিং প্রোভাইড করেন, 1 লক্ষ ওয়েবসাইটের জন্য হোস্টিং প্রোভাইড করেন, এখানে কোনো সমস্যা নেই। তবে আপনাকে দেখে নিতে হবে আইপি গুলো যেন সেপারেট হয়। ধরুন আমি নেমচিপ থেকে 2টা হোস্টিং বাই করলাম, হ্যাঁ, ফর এক্সাম্পল এখন আমি আপনাকে দেখাচ্ছি। আমি লগ ইন করে নিই, তারপর আমি স্ক্রিনটা শেয়ার করবো। বলবেন, হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা দেখেন, আমার এই হোস্টিংটার মধ্যে আমার 2টা ওয়েবসাইট অ্যাড করা আছে। এখন নেমচিপের এই প্যাকেজটার মধ্যে সর্বোচ্চ 3টা ওয়েবসাইট অ্যাড করা যায়, কিন্তু 3টা ওয়েবসাইট অ্যাড করলেও সি প্যানেল থাকবে একটা। সি প্যানেল যদি একটা হয়, আলটিমেটলি আইপিও কি হবে? একটা হবে। বুঝতে পারছেন আমার কথা? আইপিও কি হবে? একটা হবে। তা আপনি হোস্টিং যতগুলো নেন কোনো সমস্যা নাই, তাদেরকে বলে নেবেন আমার প্রত্যেকটার সি প্যানেল হতে হবে কি আলাদা আলাদা সি প্যানেল দিতে হবে। আমাকে সেম সি প্যানেল একটা সি প্যানেল দিলে হবে না, আমাকে আলাদা সি প্যানেল দিতে হবে। দেখেন আমি গো টু সি প্যানেল, আমি যদি সি প্যানেলে যাই তাহলে সি প্যানেলে গিয়ে চেক করবেন, সি প্যানেলে গেলে আপনি বুঝতে পারবেন। রিলোড হয়ে এখন সি প্যানেলে চলে যাবে। সি প্যানেলের জন্য বলেন, সি প্যানেলের জন্য কি আলাদা প্রাইস দিতে হয় প্রতিটা আলাদার জন্য? এখন এটা তো আপনাকে বাই করার সময় দেখতে হবে যে সি প্যানেলে অনেকে আছে যে তারা বলে দেয় যে এই হোস্টিংটাতে তুমি আগে সি প্যানেল ইউজ করতে পারবা, তুমি চাইলে 5টা 10টা সি প্যানেল ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আবার অনেকে বলে দেয় যে এটা বিজিবি হোস্টিং, তবে সি প্যানেল পাবা কয়টা? একটা। অ্যাডভান্স পাবা 3টা। এবার অ্যাডভান্স মানে হচ্ছে কি একই সি প্যানেলের আন্ডারে আমি কয়েকটা ওয়েবসাইট আরো অ্যাড করতে হবে। তখন সে আমাকে বলতেছে একই সি প্যানেলের আন্ডারে আমি আরো 3টা অ্যাডভান্স মানে 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারবে, কিন্তু সেগুলোর জন্য আমি কি পাচ্ছি না আলাদা কোনো ওয়েবসাইট, আমি আলাদা কোনো সি প্যানেল পাবো না, একটা সি প্যানেলের মধ্যে সবকিছু থাকবে। দেখেন এখানে আইপি দেওয়া আছে, দেখতেছেন? শেয়ার্ড আইপি। হ্যাঁ, আপনাকে দেখতে হবে শেয়ার আইপি, সবাই তো শেয়ার আইপি দিবে, আপনাকে কেউ দিয়ে দিবে না। আপনি যে ধরুন আপনি 2টা সি প্যানেল তার কাছ থেকে নিলেন, 2টা সি প্যানেলের আইপি সেম কিনা দেখবেন। 2টা সি প্যানেল আইপি সেম বলে আপনি না নেওয়াটাই ভালো, ডিফারেন্ট আইপি দিতে হবে। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আপনি এই কথাটা বলতেছিলেন, যারা আছে কি প্রাইভেট ভাবে আছে কি গেস্ট পোস্ট করে, তাদের আছে কি সব আইপি এক কিনা, এইটা চেক করতে হয় কি করে ভাইয়া? আপনি বলছিলেন যে চেক করে নিয়ে তাদের ওয়েবসাইট গুলো আইপি চেক করার জন্য হুয়ার আছে, হুয়ার দিয়ে চেক করবেন, হুয়ার দিয়ে চেক করা যায় কিনা। দিয়ে হুইজ বা হুয়ার আমরা একটু মনে নেই, চেক করতে হয়, ওয়েবসাইটের ডিটেলস চেক করে দেয় হুয়ার.net, দেখে এখান থেকে ডিটেলস চেক করা যায়, এটা আইপি চেক করা যাচ্ছে। আমার এগুলো ডিটেলস চেক করার জন্য মনে হচ্ছে না। আমি আপনাকে নেক্সট ক্লাসে বলবো কোনটা দিয়ে কোন সাইটটা দিয়ে চেক করতে হয়, এটা আইপি চেক করতে হয়। তো এখান থেকে আমার আসলে দেখার সুযোগ এখানে মনে পড়ছে না, হুয়ার বা কুইজ বা এই টাইপের কোনো একটা ওয়েবসাইট ছিল যেখান থেকে আমরা চেক করতে পারবো। কুইজে হতে পারে, আমার একদম মনে নেই, সেও না, আমি চেক করার সুযোগ আছে। ওয়েবসাইট ডিটেলসটা যদি সে লগ না করে, লুকআপ আইপি না, এটা আইপি চেক করার জন্য
ডোমেইন নেম ওর আইপি। ধরুন আমি একটা ডোমেইন নেম দিয়ে দিলাম, দিয়ে দেবো, এটা থেকে ইনফরমেশন পাওয়া যাবে। আমার ডোমেইনটা বাই করা হয়েছে কোথেকে? গোডিডি থেকে। যদি সত্য কথা, আমি তো জানি, ঠিক না? এটা গোডিডি থেকে বাই করা হয়েছে, এটা রিডাইরেক্ট করা হয়েছে। এবং এখান থেকে রিডাইরেক্টটা দেখলে আপনার এটা কখন এক্সপায়ার হবে এটা দেওয়া আছে, এটা ডিএনএস সার্ভারটুকু এখানে দেওয়া আছে। সিমিলার ডোমেইন বা রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশন কিভাবে করা হয়েছে এখানে দেখেন। ওয়ার্কার্স, আমার অর্গানাইজেশনের নামে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, রাঙ্গামাটি থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, চলে আসছে এখানে। ভাইয়া এই তথ্যগুলা কি হাইড করা খুব বেশি নেসেসারি? হাইড করতে পারলে তো হাইড করবেন, খুব বেশি প্রয়োজন না হলে দরকার কি বলে হাইড করতে আপনার $2.5 খরচ। হ্যাঁ, এটাতে তো কোনো র‍্যাঙ্কিং এ ফ্যাক্টর হয় না নাকি? না না, এখানে কোনো র‍্যাঙ্কিং ফ্যাক্টর নাই। আচ্ছা ভাইয়া, এখানে সম্ভবত আইপিটাও আসে। ভাই এটা হাইড করে কিভাবে? এটা যখন আপনি ইয়ে থেকে বাই করবেন, গোডিডি থেকে যখন বাই করবেন, গোডিডি আপনাকে বলবে যেটা আমি হাইড করতে চাই। আমি যখন হাইড করতে চাই ইনফরমেশন গুলো, তখন গোডিডিকে আমাকে আরো কি করতে হবে? বাড়তি $2.5 দিতে হবে। কেউ $2.5 চার্জ করে, কেউ $3 চার্জ করে, কেউ $5 চার্জ করে। ওইটা নির্ভর করতেছে ডোমেইনটার আসলে প্রাইসিং এর উপর। ভাইয়া যেমন আমি তো লোকাল ডোমেইন মানে কোম্পানি থেকে হোস্টিং নিছি, আমি যদি ওদেরকে বলি ওরা কি এটা করে দিবে? আমার ওই পেমেন্টটা করে দিবে? না, হোস্টিং প্রোভাইডার করবে এটা, ডোমেইন যারা সেল করছে তারাই করবে। আমি ডোমেইন কেন জায়গা থেকেই নিছি ভাইয়া। ওকে, তাহলে ওকে বললে হবে যে আমার ডোমেইনের ইনফরমেশনটা হাইড করবে, সে হাইড করবে। ওইটার চার্জটা দিয়ে দিতে হবে। ওইটা একটা চার্জ আছে, এটা দিয়ে দিতে হবে। দেখি এটা মনে হয় 75। দেখতেছেন পাওয়া গেছে? দেখতেছেন? জি ভাইয়া। এই যে দেখেন, কোন ভাই আমার প্রশ্ন করছিলেন, এখানে দেখেন আমার আইপিটা চলে আসছে এখানে। এখানে এসে ডিএনএস রেকর্ডে ক্লিক করলে আইপিটা চলে আসবে। জি ভাই, জি ভাই। ঠিক আছে। অনেকগুলো ওয়েবসাইটের প্রেসারে আসলে অনেক কিছু মনে থাকে না। 100% মনে রাখাটা খুব টাফ হয়ে যায়। এত ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং যারা করে তাদেরকে এত ওয়েবসাইটের নাম মনে রাখতে হয়। আমরা এত অনেক সময় তো ওয়েবসাইটের নাম মনে রাখতে হয়, অনেক সময় কিওয়ার্ড মনে রাখতে হয়। এত ওয়েবসাইট এবং এত কিওয়ার্ডের ফিরে আসলে এগুলো প্রপারলি মনে থাকে না। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আনসার করে যাব, যদি কোনো কোয়েশ্চেন থাকে আনসার করে যাবো। না ভাই, না থাকে আমরা ক্লাস শেষ করবো। ভালো আপনারা কাইন্ডলি আপনাদের যে কাজগুলো হয় আপনারা একটু গ্রুপে লিখে দিতে পারেন। আপনারা বলবেন যে আজকে এই টপিকে লিখলাম, তো যারা পারে না তারা তো আর আসতে পারে। আপনারা একটু লেখালেখি করেন কাইন্ডলি। আর গিফট গুলো তৈরি করেন না, গিফট তৈরি না করলে সেল কাটতে হবে। বরং আপনি এটা পারেন, লাভ কি? যদি গিফট তৈরি না করেন সেল আসতে বলেন। হয়তো বা আপনাদের প্রশিক্ষক আপনাকে এর চেয়ে ভালো করে শিখাইছে। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয়েছে এই যে এভাবে করলে প্রপারলি এসইও হয়। আপনি এক একটা জায়গায় যখন চেক করবেন, আপনি এসইও মেথডটা সবার কাছে সেম মেথড হবে না, মেথডের ভিতরে ভিন্নতা থাকতে পারে। বুঝছেন? আর যদি প্রশ্ন না থাকে আজকে তাহলে এতটুকুই আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো ভালো জি ভাইয়া, আল্লাহ হাফেজ।